ওয়ালাইকুম আসসালাম। আহ আচ্ছা, আমাকে দেখে হয়তো এখন সবাই অবাকই হয়ে যাবা। ঠিক আছে? তোমাদের ক্লাসে আমি কেন? বা আমি কে? আমাকে হয়তো আগে দেখো নাই তোমরা কোনো ক্লাসে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তোমাদের এখন এখানে শোভন ভাইয়ের থাকার কথা, তাই না? আচ্ছা। সো আমি আগে পরিচয় দিই। আমি মুশফিক সাজিদ প্রাপ্য। আমি এখন ঢাকা মেডিকেল কলেজে আছি 4th ইয়ারে। তো শোভন ভাই আসবে। শোভন ভাই তোমাদের ক্লাস নিবে। ভাইয়ের আসতে একটু লেট হবে। লাইক ১০-১৫ মিনিট হয়তো ১০ মিনিট হয়তো একটু লাগবে। জ্যামে তো ঠিক ঠিকানা নাই। এই কারণে ১ম ১০ মিনিট তোমাদের সাথে একটু গল্প-টল্প করতে চলে আসলাম। ওকে। তো আর শোভন ভাইয়ের সাথে ধরো শোভন ভাইয়ের ক্লাসে আমি কেন আসলাম? ঠিক আছে? ভাই আমার রাজুকের সিনিয়র। ঠিক আছে? আমি রাজুকে ছিলাম, রাজুক উত্তরা মডেল কলেজে। ভাইও তো রাজুকের, এক্স রাজুকিয়ান। সো আল্টিমেটলি ওই তো জুনিয়র হিসেবে বলল যে, "আরে নিয়ে ফেল।" সো নিতে চলে আসলাম তোমাদের সাথে। আর তোমাদের তৌহিদ ভাই, বায়োলজির তৌহিদ ভাই আমাকে মানে স্পেশালি বলে দিল যে, "তোমাদের ক্লাসে মেডিকেলের একটু মার্কেটিং করে ফেলতে। যেন সামনে তোমাদের জন্য যখন প্রি মেডিকেল আনবো, তখন যেন সহজে ভর্তি করায় ফেলতে পারি তোমাদের।" হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তোমরা তো অনেকে চলে আসছো। আচ্ছা। সো ধরো আ পড়াশোনা নিয়েও একটু কথাবার্তা বলি, ঠিক আছে? পড়াশোনা নিয়েও একটু কথাবার্তা বলি। কেমিস্ট্রি তো এমন না যে কেমিস্ট্রি পড়াতে পারি না। চেষ্টা করে দেখি যে কেমিস্ট্রি পড়াতে পারি কিনা। ওকে? হ্যাঁ, আমি প্রাপ্য ভাইয়া। আচ্ছা। এখন দেখো আ তোমাদের তো আজকে তোমাদের গুণগত রসায়ন চলতেছে, তাই না? দ্রাব্যতা পার্টটা চলতেছে। আচ্ছা। সো দ্রাব্যতা থেকে কিন্তু এইচএসসি তে প্রশ্ন আসেই। ঠিক আছে? এইচএসসি তে ম্যাথ-ট্যাথ থাকেই। চ্যাপ্টার 2 তে গুণগত রসায়নে প্রশ্ন দেওয়ার মতন যদি কোনো জায়গা থাকে, ম্যাথ দেওয়ার মতন সরি, প্রশ্ন তো যেকোনো জায়গা থেকে হতে পারে। ম্যাথ দেওয়ার মতন যদি জায়গা থাকে, তাহলে দ্রাব্যতা হবে। আচ্ছা, আমি আজকের ফুল ক্লাস নিব না। আমি হয়তো এই শুরুর দিকের ১০ মিনিট মতো আছি। ভাই চলে আসতেছে। ভাই অন দ্যা ওয়ে। চলে আসলেই ওকে, ভাই এসে পুরাটুকু নিবে। আমি দেখি এই ফাঁকে কতটুকু কেমিস্ট্রি একটু রিভিশন দিয়ে ফেলি তোমাদের সাথে। চলো। আচ্ছা। সো আচ্ছা। এখন হ্যাঁ, আর কে কি বলতেছে আগের ক্লাসের ১৫ নাম্বার ম্যাথ করতে হবে হাবিজাবি। ভাই আসলে বলো, ঠিক আছে? আচ্ছা। সো এই তো ভাইয়ের পরিচয় এখানে। তারপরে চলো আজকে কি পড়ানোর কথা। আজকে তোমাদের দ্রাব্যতা গুণফলের ধ্রুবক পড়ানোর কথা আর এই রিলেটেড সব ম্যাথ গুলো করানোর কথা। এই রিলেটেড ম্যাথ গুলো ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? আর তোমাদের জন্য ধরো আমি তো পড়ানোর থেকে একটু সাজেশন মূলক কথাবার্তা দিতেই আসলাম। ঠিক আছে? সেটা হলো যখন তোমার যদি এখন থেকেই যারা নাকি ধরো একটু পড়াশোনা আগায় রাখতেছো বা যারা একটু সিরিয়াস, তারা কিন্তু প্রত্যেকেই এখন ডিসাইড করে ফেলা উচিত। তাদের কিন্তু প্রত্যেকেই ডিসাইড করে ফেলা উচিত যে আমি এখন অ্যাডমিশনে কোন দিকে যাব। ঠিক আছে? অ্যাডমিশনে কোন দিকে যাব। কারণ এটাতে লাভ হবে কি? তোমার কিন্তু অ্যাডমিশনে পড়াশোনা করা লাগবে না। তোমার যদি টার্গেট থাকে যে আমি অ্যাডমিশনে মেডিকেলের দিকে যাব। তাহলে তুমি হাজারি স্যারের বইয়ের দিকে ফোকাস করে পড়বা। তোমার স্কুলে যেই বই পড়াক না কেন, তুমি ওই বই পড়ার পাশাপাশি হাজারি স্যারের বই পড়বা। যেরকম নটরডেমের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি হলো গুহ স্যারের বই পড়ায়, প্লাস অন্যান্য কিছু কলেজ আছে যেখানে লিংকন স্যারের বই পড়ায়। তোমরা এই বই পড়ো, ঠিক আছে? এই বই পড়ার পাশাপাশি তুমি হাজারি স্যারের বই আগায় রাখো যদি তোমার মেডিকেল অ্যাডমিশন টার্গেট হয়। অন্যদিকে যদি তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টার্গেট হয়, ঠিক আছে? বলে রাখি আমার ইঞ্জিনিয়ারিং এ আমি বুয়েটেও আসছিল, ঠিক আছে? সো সেই হিসেবে ইঞ্জিনিয়ারিং এর এক্সপেরিয়েন্সও আমি তোমাকে হালকা পাতলা দিতে পারবো। যদি তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টার্গেট হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি গুহ স্যারের ম্যাথ গুলো করে ফেলবা। এই ম্যাথ গুলো দেখে আমার মনে পড়লো যে এই ম্যাথ গুলো আমি গুহ স্যার দেখে আগায় রাখছিলাম। ওকে। হ্যাঁ, আমার ভয়েস অনেকটা শোভন ভাইয়ের মতন, ভাই নিজেও বলছিল। ঠিক আছে? আচ্ছা। সো এখন কথা হলো যে চলো দেখি যে এই যে দ্রাব্যতা গুণফল জিনিসটা আসলে কি আছে। ঠিক আছে? বেশিক্ষণ তো আর গল্প করা যায় না। একটু পড়ার মধ্যেও যেতে হবে। নাইলে সবাই বলবে ফাঁকিবাজি করতেছি। ওকে? আচ্ছা। আচ্ছা, ফিজিক্স সেকেন্ড পার্টের জন্য কোন রাইটার কিনতে মানে মেডিকেলের জন্য বলতেছো? আচ্ছা, যেহেতু মেডিকেল এক্সপার্ট হিসেবেই আছি, তো সেই হিসেবে বলি। তোমাদের ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বইটা ফলো করো। তোমার স্কুল, কলেজে যেই বই পড়াক না কেন, ইসাক স্যারের বইটা ফলো করো। ফিজিক্স যদি তুমি ইসাক স্যারের বই আগায় রাখো, মেডিকেল অ্যাডমিশনের সময় তুমি একটা এক্সট্রা হেল্প পাবা। দেখবা যে সবই কমন জিনিসপাতি আসতেছে। কারণ ইসাক স্যার থেকে মাঝে মাঝে হুবহু তুলে দেয়। ঠিক আছে? ইসাক স্যার মেডিকেলের জন্য মেইন ফিজিক্সে। তারপর কেমিস্ট্রির জন্য হাজারি স্যার পড়ো। আর তোমার টার্গেট যদি থাকে বুয়েটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তুমি শেলু স্যারের বই ম্যাথ করার জন্য মানে ফিজিক্সের ম্যাথ করো। তারপর তপন স্যারের বইয়ের পুরাতন ভার্সন গুলো কিনতে পারো। 2010-12 এর দিকে তপন
স্যার, ইসাক স্যারের বইয়ের ম্যাথ গুলো বেশ ভালো লেভেলে ছিল। প্রামাণিক করতে পারো। মানে ফিজিক্স এর ম্যাথ প্র্যাকটিস করার জন্য অনেক জায়গা আছে। আর যদি তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয়, এক্কেবারে স্পেসিফিক্যালি ম্যাথ করতে চাও, ঠিক আছে? ম্যাথ তো আর মেডিকেলে নাই, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং এর জন্য যদি ম্যাথ করতে চাও, কেতাব স্যারের বই করো। কেতাব স্যারের বইয়ের ম্যাথ যখন তুমি একটানে করে ফেলতে পারবা, বুঝবা যে তোমার প্রিপারেশন ভালো হইছে। অনেকখানি আগায় গেছে। ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবা ভালো জায়গায়। বায়োলজির জন্য মেডিকেলে বায়োলজির জন্য আবুল হাসান স্যারের বই মেইন, আজমল স্যারের বই হলো সেকেন্ড পেপারের ক্ষেত্রে, আবুল হাসান স্যারের বই ফার্স্ট পেপারের ক্ষেত্রে। ঠিক আছে? মেডিকেলের জন্য কেমিস্ট্রি বই বললাম, হাজারি স্যারের বই। ঠিক আছে? হ্যাঁ, আজকে আমি তোমাদের নতুন ক্লাস নিচ্ছি। ডিইউ এর জন্য কি করবা? ডিইউ এর জন্য তোমার যদি যেকোনো বই থেকে বেসিক ক্লিয়ার থাকলেই কনফার্ম। মানে ভালো পারবা। তুমি বেসিকটা দিয়েই উত্তর করে আসতে পারো। তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও, তাও তোমার ডিইউ এর বেসিক গুলো কভার হয়ে যাবে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং বুয়েটের জন্য প্রিপারেশন নাও, তাও তোমার ডিইউ এর বেসিক গুলো কভার হয়ে যাবে। ডিইউ এর জন্য স্পেসিফিক্যালি হুবহু কোনো রাইটার ওরকম ফলো না করলেও চলে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং যারা করে ডিইউ এরটা হয়ে যায়। ঠিক আছে? তোমার কলেজে যেটা পড়াচ্ছে সেটাই পড়তে পারো ডিইউ এর জন্য। ওকে। সো ক্লাস করার পর তো বই পড়তে ইচ্ছা করে না। না, না, এই অভ্যাস বাদ দিবা। ঠিক আছে? দেখো, ক্লাস তোমাকে কি করে? সবসময় একটা জিনিস মাথায় রাখবা, ক্লাসে ভাইয়ারা বা স্যাররা তোমাদের বইয়ের পড়াটাকেই সহজ করে দেয়। যেন তোমার এরপরে বই খুলতে ভয় না লাগে। তুমি যদি ক্লাসের পরে বই না খুলো আর ভয় মানে ভয় আমি কমায় দিলাম, তুমি আর ওই কাজই করলা না, বই খুললা না, তাহলে কিন্তু ঝামেলায় পড়বা। ওকে? অবশ্যই, অবশ্যই বই পড়তে হবে। মেইন বই পড়া বাদে কোনো কিচ্ছু হবে না। কারো নোট দিয়ে, কারো মানে যতই তুমি এক্সাম দাও, এই করো, ওই করো, মেইন বই তুমি পড়ো নাই, কিচ্ছু হবে না কিন্তু। ঠিক আছে? এইচএসসি তেও ঝামেলায় পড়বা, আবার অ্যাডমিশনে যেয়ে তো ঝামেলা, মহা ঝামেলায় পড়বা। সো সবসময় মেইন বই ফোকাস করো। একদিন হয়তো তুমি একটা নোট কম পড়তে পারো, একটা স্যারের শিট কম পড়তে পারো। কিন্তু তোমার মেইন বইয়ের দিকে সব চ্যাপ্টারে মেইন বই পড়া থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা। এখন চলো দেখি। হ্যাঁ, আচ্ছা। মাথায় রাখবা কি করে? আচ্ছা। আচ্ছা দেখো, যেকোনো পড়ার ক্ষেত্রে তো অনেক কমেন্ট আসতেছে, তো সব কমেন্ট আমি দেখতেও মানে পড়তেও পারতেছি না। সব উপরে ঠাস, ঠাস করে চলে যাইতেছে। সো যেটা চোখে বাজতেছে আমি সেটা খালি বলতে থাকি। ওকে? সো সেটা হলো তোমার কি বলে? একজন প্রশ্ন করলো যে এত পড়া মাথায় থাকে না। ওকে? এত পড়া মাথায় থাকে না ভাই, তুমি দেখো তোমাদের ক্ষেত্রে একটু সময় তোমরা কম পাচ্ছ। ঠিক আছে? রিলেটিভলি কম পাচ্ছ। বাট তুমি যদি ওইভাবে হিসাব করো, তুমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার জন্য এনাফ টাইম পাও। সময়টা অপচয় করো না। ঠিক আছে? আমি অ্যাডমিশনের সময় বা আমি কলেজ লাইফে কলেজে ওঠার পরে একটা জিনিস বিশ্বাস করতাম যে তুমি যদি ডেডিকেটেডলি কোনো কিছু চাও, তুমি যদি ডেডিকেটেডলি পড়াশোনা করতে চাও, তাহলে সবসময় তোমার মাথায় পড়াশোনার কথা ভাবা উচিত। ঠিক আছে? তুমি বলতে পারো যে, "ভাই আমি তো সারাদিনে ২৪ ঘন্টা পড়বো না।" আমি ২৪ ঘন্টা পড়ার কথা বলতেছি না। তুমি যখন ফ্রেন্ডদের সাথে কথাও বলবা, ফ্রেন্ডদের সাথে যখন আড্ডাও দিবা, তখনও যেন কথার মধ্যে পড়াশোনার ব্যাপারটা থাকে। এক্কেবারে পড়াশোনা ডিলিট করে দেয়া যাবে না। যখন ফোন চালাবা, তখনও যেন পড়াশোনার কথাটা মাথায় থাকে। মানে এই ফিলিংসটা হয়তো আমি তোমাকে মুখে বলে এভাবে বোঝাতে পারবো না। বাট যখন তোমার এই ফিলিংসটা আসবে না, তখন তুমি বুঝবা যে তুমি কোন দিকে এগিয়ে যাচ্ছ। যে লাইক আমি একটা কাজ করতেছি, আমার এর মধ্যেই মনে হলো যে না, আজকে আমি একটু পরে পড়তে বসবো। বাট আমার এই পড়াটা পড়তে হবে আজকে। এই যে তুমি ভাবলা, তুমি ফোনে ধরো গেম খেলতেছো, তুমি ধরো Facebook স্ক্রল করতেছো। বাট তুমি ভাবলা যে আচ্ছা আমি এই Facebook স্ক্রলটা করে উঠে, আমি এই গেমটুকু খেলে উঠে আমি আজকে এই চ্যাপ্টারটা পড়বো। এই যে তুমি এটা ভাবতেছো না, এটা হলো তোমার ডেডিকেশন প্রমাণ করে। Facebook সবাই চালাবে, গেম সবাই খেলবে। ঠিক আছে? সবারই রিল্যাক্সেশন এর দরকার আছে। বাট তোমার মাথার মধ্যে পড়াশোনাটা আছে নাকি তুমি পড়াশোনা পুরোপুরি ছেড়ে দিছো, এটা তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। ঠিক আছে? আচ্ছা, কত আওয়ার পড়বো? তো এইসব হাবিজাবি জিনিসপাতি আচ্ছা, কত আওয়ার পড়বো সেটা ব্যাপার না। এমনও দিন গেছে আমি দিনে হলো ১৫-১৬ ঘন্টা পড়ছি। এমনও দিন গেছে যে আমি হলো দিনে পড়িও নাই। ঠিক আছে? লাইক যখন কোনো অনুষ্ঠান-টনুষ্ঠান থাকতো, ওই সময় দেখা যায় কখনো ঘুরতে গেছি নানু বাড়ি, দাদু বাড়ি, মানে খুবই কম যেতাম, এগুলো কলেজে উঠে টাইমই থাকতো না। বাট ওই সময়গুলোতে আমি চেষ্টা করতাম যে পরে কাভার দিয়ে দেওয়ার। যেরকম আমি হলো দিনে ফাঁকিবাজিও করছি। রেয়ারলি ফাঁকিবাজি করছি। আবার সেই দিনগুলো ছুটির দিনগুলোতে কাভার করে ফেলার চেষ্টা করতাম। ঠিক আছে? আচ্ছা। সো এখন চলো মেডিকেলের ইংলিশ জিকে কোন বই পড়বো? আচ্ছা, মেডিকেলের ইংলিশ জিকের জন্য আ যেকোনো একটা কোচিং এর বই ফলো করলেই চলে। ঠিক আছে? আমরা তো প্রি মেডিকেলে শিখুর জন্য বই বানাচ্ছি। তোমাদের সাদমান ভাই, তারপর রাইহান ভাই বানাইতেছে। সো
যেকোনো এক জায়গা থেকে মেডিকেলের ইংলিশ জিকে তুমি যদি হলো ভালো মতন প্র্যাকটিস করো এবং মোটামুটি একটা আইডিয়া রাখো, ইংলিশ জিকে খুব বেশি একটা আটকাবা না, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, হ্যাঁ, বা টেস্ট পেপার সলভ করবা এইচএসসির জন্য, মেডিকেল বা যেদিকেই তোমার যেই অ্যাডমিশনেই দেখো টার্গেট থাকবে। তোমার যদি ভার্সিটি অ্যাডমিশন টার্গেট থাকে, তোমার যদি মেডিকেল অ্যাডমিশন টার্গেট থাকে, তোমার যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টার্গেট থাকে, কোশ্চেন ব্যাংক সলভ করবা। কারণ দেখো, একটা যুদ্ধে যাওয়ার আগে ধরো তুমি একটা এরিয়ায় যুদ্ধ করবা, যুদ্ধে যাওয়ার আগে ওই এরিয়ায় বিগত যত যুদ্ধ হয়ে গেছে সেগুলো পড়ে, মানে সেগুলো দেখে স্ট্র্যাটেজি জানতে হয় যে হ্যাঁ, এইখানে কিভাবে যুদ্ধ করা উচিত। অ্যাডমিশনটা একটা যুদ্ধক্ষেত্র। এখানে তোমার বিগত বছরের প্রশ্ন দেখে বোঝা উচিত যে কোন প্যাটার্নের প্রশ্ন হয়, আমার কিভাবে পড়া উচিত, আমি যেইটুকু পড়তেছি সেটা কি আসলে যথেষ্ট কিনা। এই রিয়েলিটি চেক গুলো তোমাকে দিবে যখন তুমি প্রশ্ন ব্যাংক সলভ করবা। সো প্রশ্ন ব্যাংক সলভ করার জন্য তোমাকে সব পড়া কমপ্লিট করা লাগবে না। তুমি ফার্স্ট ইয়ারে তুমি মাত্র পড়াশোনা শুরু করতেছো, এখনই তুমি একটা চ্যাপ্টার যখন পড়বা, কোশ্চেন ব্যাংকটা খুলতে পারো, পড়ার শুরুতে খুলতে পারো, চ্যাপ্টার পড়ার মাঝখানে খুলতে পারো, চ্যাপ্টার পড়ার শেষে খুলতে পারো, যে দেখার জন্য যে আমি আসলে কতটুকু পারি। আচ্ছা, মেরিন ইঞ্জিনিয়ার হতে চাও, সাবাস, আলহামদুলিল্লাহ, হয়ে যাবা ইনশাল্লাহ, চেষ্টা করতে থাকো, ঠিক আছে? বায়োলজি নোট, আচ্ছা দেখো, নোট করা এক একজনের পার্সোনাল ব্যাপার। আমি আমার সব নোট বইয়ের মধ্যে করতাম, ঠিক আছে? কারণ আমি এতটাই আলসা ছিলাম যে আমি এতটাই জানি যে আমি প্রচুর আলসা, ঠিক আছে? সো আমি যদি আলাদা খাতায় নোট করি, একে তো নোট শেষ করতে পারবো না সব চ্যাপ্টার, দ্বিতীয়ত ওই নোট পরীক্ষার আগে খুলে দেখা হবে না। সো তাহলে বুদ্ধিমানের কাজ কি? আমি পরীক্ষার আগে যেহেতু আমার বই খুলবো, তাহলে আমার বইয়ের ভিতরেই সবগুলো নোট করে রাখি। আমার বই পুরা হিজিবিজি, মানে হিজিবিজি না, যতটুকু সম্ভব অর্গানাইজ করে প্রচুর লিখে রাখতাম। অন্য স্যারের বইয়ের তথ্য, ক্লাসে কোনো একটা ভাইয়া ভালো কথা বলছে, কোনো একটা শর্টকাট বলছে, বইয়ের ফাঁকা, ফাঁকা জায়গায় লিখে রাখতাম। যদি জায়গা না হতো স্টিকি প্যাডে লাগায় রাখতাম, ঠিক আছে? সো এগুলো করছি। আচ্ছা, সো এমআইটি তে পড়তে চাও, ইনশাআল্লাহ পারবা। চেষ্টা করতে থাকো। বাংলাদেশ থেকে তো আমি দেখলাম গত বছরও গেছে, ঠিক আছে? বেশ কয়েকজন গেছে মোস্ট প্রবাবলি, আমার যতটুকু মনে আছে। নোবেল বিজয়ী হতে চাও, ইনশাল্লাহ হবা, ঠিক আছে? আমাদের বাংলাদেশ থেকে যেহেতু ডক্টর ইউনূস হইছে, সো ইম্পসিবল তো কোনো কিছু না, কঠিন বাট ইম্পসিবল না। আচ্ছা, সো আচ্ছা, কেমিস্ট্রি বিক্রিয়া পারো না, কেমিস্ট্রি বিক্রিয়ার জন্য, আচ্ছা দেখো, কেমিস্ট্রি বিক্রিয়ার জন্য তোমার বুঝো যে তুমি কি উৎপাদন করতে চাচ্ছ আর তুমি কি ব্যবহার করতেছো, এই দুইটাকে রিলেট করো যে আমি এই জিনিসটা ব্যবহার করব, এই জিনিসটা তৈরি করব। এরপরে ম্যাথের সূত্রের মতন মিলাও যে আচ্ছা এইদিকে এটা দিতে হবে, ওইদিকে ওইটা দিতে হবে। আচ্ছা, ডিএমসি তে পড়তে চাই, হ্যাঁ ইনশাল্লাহ পড়তে পারবা। কোশ্চেন ব্যাংক কোথায় পাবা? কোশ্চেন ব্যাংক তুমি যে কোনো পুরাতন বইয়ের দোকান থেকে কিনতে পারো। তারপরে এই বছর মোস্ট প্রবাবলি শিখো শপে হলো বেশ কয়েকটা ভার্সিটির কোশ্চেন ব্যাংক আছে, মেডিকেলেরটা এখনো আসে নাই, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং এর গুলো আছে, ভার্সিটির গুলো আছে। সো শিখো সব থেকে কোশ্চেন ব্যাংক গুলো নিয়ে নিতে পারো। ঢাবিয়ান লক্ষ্য, যাক আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পারবা। আচ্ছা, বায়োলজি মনে থাকে না, দেখো বায়োলজি মনে থাকে না যেহেতু বায়োলজি পড়াই বা এক্সপার্ট এই জিনিসে, সো বায়োলজির ক্ষেত্রে একটু কথা বলি। ধরো তোমার বায়োলজির ক্ষেত্রে ছবি আঁকায় পড়বা, ভাই একটা কথা সারা জীবনের জন্য মনে রাখো, বায়োলজি ছবি আঁকায় পড়ো। যে কয়জন দেখতেছো, 470 জন দেখতেছো, বায়োলজি ছবি আঁকায় পড়ো। ভাই একটা সাজেশন, এই সাজেশন আমি এখানে শিওর যে 470 জন বা এই জায়গায় 500 জনের মতন যারা আছো, তোমরা যদি এই জিনিসটা একটু একটু হলেও ফলো করো, মানে ইমপ্রুভমেন্ট দেখবা রেজাল্টে, কোনো কিছু কমবে না। তুমি বইয়ের ছবি দেখে পড়ো, ঠিক আছে? পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, সো ঠিক আছে। আহ ভালো কথা। অ্যাস্ট্রোনট হতে চাও? হ্যাঁ, আমি নিজেও আগে অ্যাস্ট্রোনট হতে চাইতাম, ঠিক আছে? বাট পরে দেখলাম যে বেশ কঠিন কাজ। পরে সবকিছু মিলায়ে আস্তে, আস্তে ক্যারিয়ার প্ল্যান চেঞ্জ করে ফেললাম। ঠিক আছে? ইংরেজি কিভাবে পড়বা? ইংরেজির জন্য আসলে একটু মুখস্থ না করে, দেখো যেকোনো সাবজেক্টই মুখস্থর দিকে না যেয়ে বেসিকের দিকে যাওয়া উচিত। ঠিক আছে? তুমি মানে মেডিকেলের ভাইয়া ভাবলেই যে একটা ফিলিং আসে যে ভাই মেডিকেলে পড়তেছেন আপনি বা মেডিকেলে চান্স পেতে হলে সবকিছু মুখস্থ করতে হবে। কোনো কিছুই মুখস্থ করতে হবে না। মুখস্থ করার একটা লেভেল আছে। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? তোমাদের সাথে একটা এক্সাম্পল দিই। তুমি যদি আয়নিক শব্দের মানে কি না জানো, ঠিক আছে? ধরো আয়নিক, ঠিক আছে? আয়নিক শব্দটা তো আজকে আয়নিক গুণফল পড়ানো হবে। তুমি যদি আয়নিক শব্দটার মানে না জানো, তাহলে তুমি তো এই ম্যাথ অনুযায়ী আগাতে পারবে না। সো আলটিমেটলি তোমার আয়নিক শব্দটা মুখস্থ করতে হয়েছে। ক্লাস 9-10 এ মুখস্থ করো বা কলেজে উঠে মুখস্থ করো। কোনো না কোনো সময় জীবনে আয়নিক শব্দটা মুখস্থ করছো। এখন আয়নিক গুণফল শব্দটা মুখস্থ করতেছো। কিন্তু সামনে যখন তুমি আয়নিক গুণফলের ম্যাথ করতে যাবা, এই যে এই ম্যাথটা ধরো আছে, এই ম্যাথটা যখন তুমি করতে যাবা আয়নিক গুণফলের, তখন কিন্তু তোমাকে বুঝে উত্তর করতে হবে। মুখস্থ বুদ্ধি দিয়ে ম্যাথ করা যাবে না। সো তুমি কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, বায়োলজি বলো,
যাই বলো না কেন দিন শেষে একটা অংশ আছে মুখস্থ করতে হবে, একটা অংশ আছে বুঝে উত্তর করতে হবে। সো কখনোই একটা সাবজেক্টকে ভাববা না যে আমি এটা মুখস্থ করব, আমি এটা বুঝে পড়ব। ২ টার মিক্স যখন করতে পারবা তখনই দেখবা যে তোমার বেস্ট রেজাল্ট আসছে। ঠিক আছে? যাই হোক আজকে তাহলে তোমাদের সাথে এইটুকুই। ভাই চলে আসছে। ভাইকে তাহলে হ্যান্ড ওভার করে দিই তোমাদেরকে। ওকে, ভাই চলে আসেন তাহলে। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে ভাই। তোমাদের প্রাপ্য ভাইয়াকে অনেক ধন্যবাদ। 20 ব্যাচের ঢাকা মেডিকেল কলেজে তোমরা হয়তোবা জানো। আর আমি শিওর এই 15 মিনিটে তোমরা এতটুকু বুঝে গেছো যে ভাইয়া কি দারুণ এবং সুন্দর করে পড়াইতে পারে। তো আমি ভাবলাম যেহেতু একটা রাস্তায় পড়াই যেহেতু নাই ভাই। পড়েই গেছে একটা ঝামেলায়, তো ভাবলাম যে একটা সেরা ভাইয়ার সামনেই তোমাদেরকে একটু পরিচয় করায় দেই এবং আই হোপ ভাই এটা প্রমাণ করেও দিচ্ছে। থ্যাংক ইউ প্রাপ্য। ঠিক আছে। পড়াই নাই কিন্তু যদিও। সমস্যা নাই। হ্যালো, আমার কথা কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আদিত্য বলল যে ভাইয়া আগের 2টা ক্লাস করতে পারিনি, তাইলে আজকের ক্লাসটা একটু না বেশ ভালোই ঝামেলা হবে। তো যারা আগের ক্লাসগুলো করো নাই, দ্রাব্যতার মধ্যে আমি বলছিলাম যে এই চ্যাপ্টারের প্রথম অংশ যদি তোমরা নাও বুঝো তাইলে সমস্যা ছিল না, তাই না? বাট যদি তোমরা আজকের ক্লাস করতে চাও তাইলে কিন্তু পেছনের ক্লাস যদি না করো তাইলে প্রবলেম হয়ে যাবে, বুঝছো ভাইয়ারা? তো আই হোপ তোমরা যারা নতুন আসছো তারা পেছনের 2টা ক্লাস করে তারপরে আজকে আসবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তবে আমি শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট করে রাখতে চাচ্ছি। এই ক্লাস শেষে আজকের ক্লাসটা আমি একটু ছোট করে নিব, মানে হচ্ছে কন্টেন্টটুকু আমি অন্য ক্লাসে একটু বাড়াবো। আজকের ক্লাসের টপিক শেষে প্রিভিয়াস ক্লাসের যে হোমওয়ার্ক গুলা ছিল আমি দেখলাম তোমরা অনেকেই হোমওয়ার্ক জমা দিছো, আবার অনেকেই ভুল করছো। সেই হোমওয়ার্ক গুলো আমি একটু সলভ করে দিব, ঠিক আছে? তাহলে তোমরা সবাই কি রেডি? ইয়েস, 15 নম্বরের সমস্যা ছিল, আমি এটা সলভ করাই দিব। আচ্ছা, তাহলে দেখো ভাইয়ারা, হ্যাঁ, তাহলে আজকে এতটুকু হয়তোবা তোমাদের ভাইয়া বুঝাই দিছে যে দেখো দ্রাব্যতার গুণফল একটা ধ্রুবক থাকে, তাই না ভাইয়া? দ্রাব্যতার গুণফল কি থাকে? একটা ধ্রুবক থাকে। এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়াইছিলাম। আজকে আমরা পড়াবো হচ্ছে, খেয়াল করো, দ্রাব্যতার গুণফল ধ্রুবক সংক্রান্ত গাণিতিক সমস্যাবলী, বুঝছো? তো কেএসপি সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যাবলী আমরা এটাও দেখব যে কেএসপির মতো করে আমাদের আরেকটা জিনিস বের করতে হয়, সেটা হচ্ছে কেআইপি। কেআইপি বের করার মাধ্যমে আমরা খেয়াল করব যে একটা দ্রবণে কোনো অধক্ষেপ পড়বে নাকি পড়বে না, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই, যারা হোমওয়ার্ক কমপ্লিট করো না অ্যাটলিস্ট প্র্যাকটিস করছো, আমার ক্ষেত্রে এটাই অনেক, মানে তোমাদের ক্ষেত্রে এটা অনেক, বুঝছো? অ্যাটলিস্ট তোমাদের মাথায় থাকতে হবে যে ভাইয়া এটা পড়াইছে, আমি আর একটু চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে, ভাইয়া পড়ায় নাই, সমস্যা নেই। দেখো ভাইয়া, তো আমরা কেএসপি তো লাস্ট দিন আমরা আলোচনা করছিলাম, তাই না? এতটুকু আমি একটু ব্ল্যাঙ্ক পেজে নিয়ে যাই। দেখো প্রিভিয়াস ক্লাস, সবাই লিখো, খাতা কলম খুলে লিখো। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছিলাম যে সম্পৃক্ত দ্রবণে এই দ্রাব্যতার গুণফলের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা একটু মনে করো। দেখো সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, সম্পৃক্ত দ্রবণে যে সমস্ত আয়ন তৈরি হয় তাদের মোলার ঘনমাত্রার গুণফলকে আমরা বলছিলাম কেএসপি। খেয়াল করে দেখো ভাইয়া, আমি যদি এই রিঅ্যাকশনের জন্য বলি যে এবি, এবি ভেঙে ধরো যে এ প্লাস আর বি মাইনাস তৈরি করতেছে। যদি এটা সম্পৃক্ত দ্রবণ হয়, দেখো যদি এটা সম্পৃক্ত দ্রবণের কথা বলি, তাইলে যে সমস্ত আয়ন তৈরি হয়েছে তোমাদের ক্লিয়ারলি মনে থাকার কথা, যে সমস্ত আয়ন তৈরি হইলো তাদের মোলার ঘনমাত্রার গুণফলকে আমরা বলছিলাম সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতার গুণফল, তাই না ভাইয়া? কারণ হ্যাঁ ভাইয়া, তো এখন একটু তোমরা লিখতে থাকো, কেউ আর ইয়েতে লিখো না, কি বলে, কমেন্টে লিখো না, আপাতত আমি যা পড়াচ্ছি তোমরা সেগুলা লিখো। দেখো ভাইয়া, তো এই যৌগটা ভেঙে সম্পৃক্ত দ্রবণে যে ঘনমাত্রাগুলা তৈরি করে, আমরা জানি সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে। তো এই দ্রাব্যতা সমূহের গুণফল কি আমরা বলছিলাম, তার দ্রাব্যতার গুণফল বা কেএসপি। যদি ভাইয়া দ্রবণটা যদি সম্পৃক্ত না হয়, অথবা খেয়াল করো, যদি লিখো, যদি সম্পৃক্ততার কথা উল্লেখ না থাকে, যদি সম্পৃক্ততার কথা উল্লেখ না থাকে,
এই লেখাটা একটু বুঝে নাও, তাইলে দেখবা যে আমরা সবগুলা ম্যাথ আজকে খুব সুন্দর করে সলভ করে ফেলতে পারবো। অবশ্যই লিখবা, আমি যা লিখবো তা একদম চোখ বন্ধ করে লিখতে হবে না, চোখ বন্ধ করে না, মানে হচ্ছে খুব অন্ধবিশ্বাস করে লিখতে হবে যে ভাইয়া যা লিখতেছে তা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য, অ্যাডমিশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিখো, যদি সম্পৃক্ততার কথা উল্লেখ না থাকে, অর্থাৎ আমরা জানি না যে এই যে দ্রবণটা তৈরি হইলো বা আমরা যে দ্রবণটা তৈরি করলাম সেটা সম্পৃক্ত, অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত, আমরা এখনো জানি না। যদি জানা না থাকে, যদি উল্লেখ না থাকে, যদি উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো জানো? যে সমস্ত আয়ন তৈরি হয়েছে তাদের গুণফলকে আমরা বলবো কে আইপি, যার মানে হলো আয়নিক গুণফল। সেটা কি? আয়নিক গুণফল। আয়নিক গুণফল অর্থাৎ আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল। আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল। আয়ন সমূহের ঘনমাত্রার কি? গুণফল। ঠিক আছে, আগের ক্লাস যদি না করে থাকো ভাইয়া প্লিজ আগের ক্লাসটা করে তারপর আজকের ক্লাসটা করতে হবে, তা না হলে আজকের ক্লাস কিছুই বুঝবে না, সময় নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল, এই কে আইপি শুরুতে আমরা বের করব, বুঝছো? তোমরা বলছিলে না যে ভাইয়া দ্রবণের মধ্যে অধক্ষেপ তৈরি হবে কি না হবে এটা আমরা এখনো জানি না। হ্যাঁ ভাই, আজকে জানবা, আজকে আমরা ক্যালকুলেশন করব যে আসলে অধক্ষেপ পড়বে নাকি পড়বে না। ঠিক আছে, ইয়েস সুমন, তুমি আগের ক্লাসটা করে তারপরে আজকের ক্লাসটা করো, বুঝছো? তা না হলে আজকের ক্লাসটা না অনেক কিছুই তোমার মাথার উপর দিয়ে যাবে। তো শুধু শুধু মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নাই, তো তোমাকে আগের ক্লাসটা করেই আসতে হবে। আচ্ছা, তো এতটুকু যদি লেখা শেষ হয়ে যায় একটু ডান লিখো, এতটুকু লেখা শেষ হয়ে গেলে ডান লিখো। ইয়েস, আমি অপেক্ষা, আমার অপেক্ষার প্রহর আর শেষই হচ্ছে না। তো আমরা দেখব বিভিন্ন রকমের অধক্ষেপ তৈরি হবে, এটা আমরা আশা করা যায় যে কয়েক সপ্তাহের মধ্যে আমরা এরকম একটা ক্লাস নিয়ে নিতে পারবো, প্র্যাকটিক্যাল একটা ক্লাস। আচ্ছা, তো দেখেন আমরা একটু সামনে আগাই। তো যে কথাটা বলছিলাম, তো এই কে আইপি আমরা শুরুতে এই কে আইপি বের করব, অর্থাৎ আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল বের করব। ঠিক আছে, কে আইপি যদি গ্রেটার দেন কেএসপি হয়, এটার মানে হলো গিয়ে, দেখো ভাইয়া কে আইপি যদি গ্রেটার দেন কেএসপি হয়ে যায়, খুব মনোযোগ, দেখো সম্পৃক্ত অবস্থায় যতটুকু ঘনমাত্রা থাকার কথা তার চেয়ে যদি আয়ন সমূহের ঘনমাত্রা বেশি হয়, তাহলে বুঝতেই পারতেছো এই সলিউশনটা কিন্তু ভাইয়া অতিপৃক্ত, অর্থাৎ যতটুকু সম্পৃক্ত অবস্থায় থাকার কথা ছিল সলিউশনের মধ্যে তার চেয়ে বেশি আছে। আর আমরা জানি অতিপৃক্ত দ্রবণ মানেই, আমরা জানি ভাইয়া অতিপৃক্ত দ্রবণ মানেই সেখানে অধক্ষেপ পড়বে, কারণ অতিপৃক্ত দ্রবণ একদমই আনস্টেবল হয়ে থাকে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। অতিপৃক্ত দ্রবণ একদমই আনস্টেবল, সেই আনস্টেবল অবস্থা থেকে স্টেবল হওয়ার জন্য তার অধক্ষেপ তৈরি হবে, তাই না? আচ্ছা, লিখে ফেলো। তারপর আমরা দেখি যদি ভাইয়া এই কেআইপিটা লেস দেন কেএসপি হয়, অর্থাৎ সম্পৃক্ত অবস্থায়, কেএসপি মানেই হচ্ছে ভাইয়া সম্পৃক্ত অবস্থায়, তো সম্পৃক্ত অবস্থায় যতটুকু ঘনমাত্রা তার চেয়ে যদি কম থাকে, দ্যাট মিন্স কেআইপি এর ভ্যালুটা কম, সেই ক্ষেত্রে এই সলিউশনটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। লিখে ফেলো, এই সলিউশনটা হলো গিয়ে অসম্পৃক্ত একটা সলিউশন, আনস্যাচুরেটেড সলিউশন। দ্যাট মিন্স আনস্যাচুরেটেড অবস্থায় কিন্তু কোনো ধরনের অধক্ষেপ, আচ্ছা অধক্ষেপের ইংরেজির টার্মটা আমি একটু তোমাদেরকে শেখায় দিচ্ছি। অধক্ষেপের ইংরেজিতে বলে প্রেসিপিটেট, 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 বুঝছো? প্রেসিপিটেট মানে তুমি যখন ল্যাবের মধ্যে যে একটু ইংলিশ কয়টা টার্ম ইউজ করবা, প্লাস হচ্ছে তাদের কিছু শর্ট ফর্ম যদি তুমি মুখস্থ করে রাখতে পারো, যেমন প্রেসিপিটেট, এটাকে আমরা শর্টকাটে কি বলি জানো ভাইয়া? পিপিটি। এই প্রেসিপিটেটকে আমরা শর্টকাটে বলি পিপিটি। ঠিক আছে, জাস্ট আমি ল্যাবের ক্ষেত্রে এটা ব্যবহার করি। তো আমি এরপর থেকে বলবো যে পিপিটি পড়বে নয়তো পিপিটি পড়বে না। পিপিটি দ্বারা আমি বোঝাচ্ছি কি ভাইয়া? অধক্ষেপ বা তলানি জমবে। ঠিক আছে, আচ্ছা অধক্ষেপ পড়বে না,
তো তোমরা যদি ল্যাবে এই সমস্ত টার্ম ব্যবহার করতে পারো তখন স্যাররাও কিন্তু একটু সতর্ক হবে যে তাই তো আমি যাদেরকে পড়াচ্ছি তারা তো কিছু জানে, ঠিক আছে? তো একটা পশ একটা ভাব কাজ করে। আচ্ছা, তো দেখো ভাইয়া, যদি দেখা যায় এই কেআইপি এর মানটা বের করার পর কেএসপি এর সাথে মিলে গেছে, বুঝছো? এই কেএসপি এর ভ্যালুর সাথে যদি একদম সেম ভাবে মিলে যায়, দ্যাট মিন্স এই সলিউশনটা সম্পৃক্ত। এই সলিউশনটা কি? সম্পৃক্ত, স্যাচুরেটেড সলিউশন, সম্পৃক্ত দ্রবণ। এটা কি? সম্পৃক্ত দ্রবণ। তো আমরা জানি সম্পৃক্ত দ্রবণ হয়ে যাওয়া মানে হচ্ছে যতটুকু সে গিলতে পারে আমরা ততটুকু তাকে দিয়ে দিছি, তাই না? আর কিন্তু সে বমি করবে না, বুঝতেই পারতেছো। তো এই ক্ষেত্রেও কিন্তু কোনো অধক্ষেপ পড়বে না। তো আমরা শর্টকাটে কি বলে ফেলবো? নো পিপিটি। এই যে দেখো ভাইয়া, তোমরা কিন্তু একটু হলে আপগ্রেড হয়ে গেছো। আমি জাস্ট নো পিপিটি লিখলাম, তোমরা বুঝে গেছো যে ভাইয়া এক্ষেত্রে আপনি বোঝাচ্ছেন যে অধক্ষেপ পড়বে না, বুঝতেছো? তার মানে তোমাকে কি করতে হবে? তোমাকে আস্তে আস্তে এই টার্মস এন্ড টার্মিনোলজিস গুলোর সাথে একটু পরিচিত হইতে হবে, তাই না? যে পরিভাষাগুলো আছে রসায়নের বা বিজ্ঞানের পরিভাষাগুলোর সাথে তোমাকে একটু পরিচিত হইতে হবে। কেআইপি বলতে কি অসম্পৃক্ত? না ভাইয়া, কেআইপি মানে হচ্ছে যে কোনো অবস্থা, নট অসম্পৃক্ত। দেখো ভাই, এটা অতিপৃক্ত হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে বা সম্পৃক্ত হইতে পারে। দ্যাট মিন্স কেআইপি মানে হলো যে কোনো অবস্থায় আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল। তাহলে আমরা লিখতে পারবো কি? কেআইপি মানে এটা নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো অবস্থা, যে কোনো অবস্থা মানে সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে, অতিপৃক্ত হতে পারে। দেখো ভাই, আমি লিখে দিছি পিপিটি মানে হচ্ছে প্রেসিপিটেড বা অধক্ষেপ। আচ্ছা, কেআইপি মানে কি? যে কোনো অবস্থায় আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল। যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল। ঘনমাত্রার গুণফল। তো গত ক্লাসে তোমরা অনেকেই বলছিলা যে ভাই আজকে আমাদের কেমিস্ট্রি পরীক্ষা। আমি এতটুকু শিওর যে এই কেমিস্ট্রি পরীক্ষাতে, স্পেশালি গুণগত রসায়নের পরীক্ষাতে এই কেএসপি কেআইপি নিয়ে তোমাদের প্রশ্ন আসছে কিনা? আম, এটা একটু মিলাই নিতে পারো। এই কেআইপি কেএসপি এমন একটা টপিক, এটা 100% প্রশ্ন আসবে, একদম 100%। মানে এর মধ্যে কোনো ব্যত্যয় নাই, বুঝছো? একদম 100% আসবেই। আচ্ছা, তার মানে আজকে এমন একটা টপিক শিখতেছো যে টপিকটা থেকে তুমি 10 থেকে 12 নাম্বার একদম ফিক্সড তুমি পাবাই, বুঝছো? এই তো আসছিল, আমি বললাম না কেএসপি কেপি থেকে প্রশ্ন আসবে না এরকম কোনো প্রশ্ন নাই। সুতরাং আজকের এই 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস তোমাকে 10 থেকে 12 নাম্বার পুরা শিওর বানায় দিবে, বুঝছো? এই তো সবার আসছে। হ্যাঁ স্যার, পারি নাই। আচ্ছা, পারবেন। তো এই পরীক্ষাগুলো নিয়ে এত টেনশনের কিছু নাই। তো আজকে আমি পড়াই দিব, ইনশাল্লাহ সামনে যত পরীক্ষা থাকবে সবগুলা পরীক্ষায় তোমরা পারবা, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, ভুল হইতেই পারে, কিন্তু আজকে শেখার পর আর ভুল হবে না। হ্যাঁ, মেসেজ দেখা যাচ্ছে, সবার মেসেজ দেখা যাচ্ছে। ঋত্বিক রোশন, আপনার মেসেজও দেখা যাচ্ছে। আচ্ছা, তো আশা করি লেখা শেষ। আচ্ছা, অর্পা বড় আবার পারছেন, মাশাল্লাহ, বেশ ভালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে আগাই। এই যে দেখো, অলরেডি ডান, অলরেডি কিন্তু ডান, তাই না? আয়নিক গুণফল অলরেডি বোঝা ডান, এটা অলরেডি ডান। এবার আমরা ম্যাথ সলভ করব, সেরা সেরা কিছু ম্যাথ সলভ করব। তাহলে ঝটপট দেখো, একটি 1 লিটার দ্রবণ, 1 লিটার দ্রবণ, দেখো 1 লিটার দ্রবণে 0.1 মোল সিলভার কার্বনেট যুক্ত আছে বা দ্রবীভূত আছে বা মেশানো আছে। 1 লিটার দ্রবণ, খেয়াল করো, 1 লিটার দ্রবণ, বাট এর মধ্যে আছে কতটুকু? 0.1 মোল সিলভার কার্বনেট, তাই না? ধারণ করে দ্রবণটি অধক্ষিপ্ত, এই দ্রবণে অধক্ষেপ আসবে কিনা, অধক্ষেপ পড়বে কিনা। আচ্ছা, একজন মনে হয় বেশ শরবতের কথা বলতেছে। আচ্ছা, ধরে নাও যে সিলভার কার্বনেট দিয়ে তুমি শরবত খাইতেছো। আজকে যে দ্রবণ নিয়ে কথা বলবো তুমি ভাববা যে ওই দ্রবণের এটা শরবত তোমার বানায় খাওয়াই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই দ্রবণটার অধক্ষেপ তৈরি হবে কিনা, তাইলে আমরা একটু বের করি।
আমরা একটু বের করে ফেলি। খেয়াল করে দেখো ভাইয়া, এই যে সিলভার কার্বনেট, যদিও এই শরবত খাওয়া যাবে না, এটা যদি এটা ধারণ করতেছে, তাইলে মনোযোগ, এটা যদি ভাঙে আমরা জানি 2টা সিলভার প্লাস তৈরি হবে আর একটা কার্বনেট 2 মাইনাস তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখো, এই দ্রবণে 1 লিটার দ্রবণে 0.1 মোলার দ্রবণ আছে। তাইলে এটার ঘনমাত্রা, ভাই আমরা যদি ঘনমাত্রা বের করি, ঘনমাত্রা সমান আমরা জানি উপরে মোল নিচে আয়তন। তাইলে দেখো 0.1 মোল আর নিচে হলো গিয়ে 1 লিটার, তার মানে আমরা দেখতেই পাচ্ছি 0.1 লিটার, 0.1 মোল পার লিটার, বা হচ্ছে এক কথায় আমরা বলে দিব মোলার। তাইলে মনোযোগ, যদি এর ঘনমাত্রা 0.1 মোলার হয়ে থাকে, তাহলে বুঝতেই পারতেছো যেহেতু এখানে আমাদের 2টা সিলভার আছে, তাই দ্বিগুণ সংখ্যক সিলভার প্লাস তৈরি হবে, অর্থাৎ 0.2 মোলার পরিমাণে তৈরি হবে, 0.2 মোলার সিলভার তৈরি হবে। ঠিক আছে? বইয়ে প্রথম অবস্থায় সাম্যাবস্থা উল্লেখ করতে হবে ভাইয়া, এটা সব ক্ষেত্রে আমরা সাম্যাবস্থা উল্লেখ করব। ঠিক আছে? তো একমুখীর ক্ষেত্রে কখনো কেএসপি কেআইপি ব্যবহৃত হবে না। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কখনোই কেএসপি কেআইপি ব্যবহৃত হয় না। কেএসপি কেআইপি সবসময় এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। আসলে এটাকে আমরা বিক্রিয়াও বলবো না, এটাকে আমরা বলবো দ্রাব্যতা, মানে দ্রবণীয়তা, সে পানিতে মিশে যাচ্ছে। আশা করি তুমি বুঝতে পারছো। তো যেহেতু এটা 0.1, এটা তার ডাবল পরিমাণে তৈরি হবে, আর এটা তার সেম পরিমাণে তৈরি হবে 0.1 মোলার। আই হোপ তোমরা বুঝতে পারছো। খেয়াল করে দেখো ভাই, এটা একটা ভেঙে এটা 2টা তৈরি হবে, আর এটা কিন্তু একটাই তৈরি হবে। এটা 0.1 মোলার পরিমাণে ভেঙে এটা 0.1 ইন্টু 2, অর্থাৎ 0.2, আর এটা 0.1। বোঝা গেল? আচ্ছা, আই হোপ বোঝা গেল। এবার আমাদের কাজ হবে ভাইয়া, আমরা জানি না এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, তাই আমরা কি করব, এটার কেআইপি বের করব। তো আমরা দেখতেই পাচ্ছি সিলভার আছে 2টা, তাই আমরা 2 বার গুণ না করে স্কোয়ার করে দিব। আর কার্বনেট আছে একটা, CO3 2 মাইনাস। তাহলে আমরা বসায় দেই, এটা ছিল 0.2 এর স্কোয়ার ইনটু কার্বনেটের হচ্ছে 0.1। তাহলে দেখো তো দুটাকে গুণ করলে কত হয়। ভাইয়া দেখো দুটাকে গুণ করলে কত হয়। আমার হাতে আজকে ভাইয়া ক্যালকুলেটর আছে এখানে। আচ্ছা, তাহলে দেখো এটা কিন্তু খুব সহজ একটা গুণ, তাই না? এটা হয়ে যাবে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 2, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু 10 ইনভার্স 1। আলটিমেটলি এটা হয়ে যাবে 4 ইন্টু 10 ইনভার্স 3, 4 ইন্টু 10 ইনভার্স 3, হ্যাঁ 0.004, একদম ঠিক আছে। হ্যাঁ, এক্সাম পেপারে আমি যেইভাবে লিখতেছি ভাই ওইভাবেই লিখো, একদম চোখ বন্ধ করে লিখো, কোনো সমস্যা নেই, মানে চোখ খোলা করেই লিখবা, জাস্ট অন্ধ বিশ্বাস নিয়ে লিখতে পারো যে ভাইয়ারা যা পড়াচ্ছে ভালোই পড়াচ্ছে, ঠিকঠাকই পড়াচ্ছে। তো খেয়াল করে দেখো কিএসপি এর ভ্যালুটা ছিল 10 ইনভার্স 17, কিএসপি এর ভ্যালুটা ছিল 10 ইনভার্স 17, আলটিমেটলি ছোট, অনেক ছোট। আর আমরা যে কেআইপি বের করছি খেয়াল করে দেখো, এটা কিন্তু ভাইয়া কেএসপি থেকে অনেক অনেক বড়। এটা কি কেএসপি থেকে ভাইয়া অনেক বড়, কেএসপি থেকে কি অনেক বড়, তাই না? তো কেএসপি থেকে যদি বড় হয় তাইলে কি অধক্ষেপ পড়বে? হ্যাঁ ভাইয়া, অধক্ষেপ পড়বে। তার মানে সম্পৃক্ত অবস্থায় যতটুকু দরকার ছিল এখানে তার চেয়ে অনেক বেশি দেওয়া আছে। তো বেশি যদি দেওয়া থাকে তাইলে তোমরা এইভাবে দাগ তো আর দিবা না, তোমরা নিচের লাইনে লিখবা, তাহলে বলবা যে অধক্ষেপ, সাদা বর্ণের অধক্ষেপ পড়বে। তো আমি বর্ণটা সহকারে জানি, তোমরা হয়তোবা জানো না, সমস্যা নাই, আস্তে আস্তে জেনে যাবা। এই ক্ষেত্রে অধক্ষেপ পড়বে। হ্যাঁ, 0.2 এর সাথে নাই তো 0.1 এর সাথে 2 গুণ হবে। এই যে দেখো ভাইয়া 0.1 এর সাথেই কিন্তু 2 গুণ হয়েছে। আচ্ছা, আমি একটু ভেঙে লিখে দিচ্ছি। তো 0.1 ইন্টু 2, এটা কি আমি একবারে লিখে দিচ্ছি 0.2 মোলার। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে? না, বর্ণ লিখতে হবে না, একদমই না, বর্ণ লেখার কোনো দরকারই নেই। লেখা যদি শেষ হয় আমাকে জানাও, ঝটপট করে জানাও।
লেখা শেষ। হ্যাঁ, এই কেআইপি আর কেএসপি একই, ফর্মুলা একই ভাইয়া, ফর্মুলা সেম। দেখো আমরা কেএসপি আর কেআইপি কি করতেছি? কম্পেয়ার করতেছি, তাই না? কম্পেয়ার যদি করে থাকো, তো তুমি তো যদি দেখো, তুমি মানুষের সাথে মানুষের কম্প্যারিজন করতে পারবা, যে ও ভালো ছেলে ও খারাপ ছেলে। তুমি কখনোই বলতে পারবা না যে ও ভালো ছেলে আর ওটা একটা খারাপ গরু। এটা কি বলা যাবে? সব সময় কম্প্যারিজন করতে হবে সেম টাইপের জিনিসের মধ্যে। তো আমরা কেএসপির সাথে যেহেতু কেআইপি কে কম্পেয়ার করতেছি, দ্যাট মিন্স উভয়ের গাণিতিক যে ফর্মুলা দুটো একদম সেম হবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে এবার এটা দেখো, একটি 1 লিটার দ্রবণে 0.1 মোল সিলভার প্লাস এবং 0.1 মোল মার্কারি 2 প্লাস আয়ন ধারণ করে। তাইলে কোনটা আগে অধঃক্ষিপ্ত হবে? এখানে বলা হয়েছে যে ভাইয়া কোনটা আগে অধঃক্ষিপ্ত হবে। তো আমরা জানি যেটার ক্ষেত্রে কম পরিমাণে দ্রব্য লাগে সেটা আগে অধঃক্ষিপ্ত হবে, তাই কি না? একটু লিখে ফেলো। যার দ্রাব্যতা কম, যার দ্রাব্যতা কম সে আগে অধঃক্ষিপ্ত হয়। সে আগে অধঃক্ষিপ্ত হয়। তার মানে আমাদের কাজ হচ্ছে আগে এর দ্রাব্যতা বের করা, তারপরে আমরা বাকি সবকিছু করব। ঠিক আছে? হ্যাঁ, আগেরটা শেষ হয়েছে তো। আচ্ছা, কত গ্রাম পাওয়া যাবে ওটা একটু বাকি আছে। আচ্ছা, এটা আমরা একটু পরে করব না, যেহেতু আমরা ওটা অলরেডি শুরু করে দিছি। জাস্ট আপাতত আমরা এটাই শেষ করি, তারপরে ওটা আমি করে দিব না। দেখো এবার এটা করো, এটা করো। কত গ্রাম অধঃক্ষেপ, এটা ভেরি মাচ ইজি, আমরা একটু পরে করব না ভাইয়া। এখন এটা সলভ করো। এরকম ম্যাথ সামনেও আছে, কোনো সমস্যা নেই, সামনেও আছে। অনেক ম্যাথ আছে, অনেক। আচ্ছা, লিখছো? এবার আমাদের কাজ হচ্ছে এই সিলভার এবং এই যে মার্কারি, তাদের দ্রাব্যতা দুইটা বের করা। তাহলে আমরা দ্রাব্যতা বের করে ফেলি। লিখো, আমরা শুরুতে এই সিলভারের দ্রাব্যতা বের করি। এই যে দেখো, তো আমরা জানি এই একটা সিলভার আয়োডাইড ভেঙে একটাই সিলভার তৈরি করবে, একটাই আয়োডিন তৈরি করবে, তাই কিনা? কোশ্চেন না লিখলেও সমস্যা নাই, কারণ তোমরা কিছুক্ষণ পরে পিডিএফ পেয়ে যাবা এবং পিডিএফটা এত সুন্দর করে আপলোড করা থাকবে যে ওখানে সবকিছুই আছে। তো এস ইন্টু এস, এটা হয়ে গেল এস স্কোয়ার। তোমরা গতকালকেই শিখছো। এটার ভ্যালু দেখো, আমরা এটার জন্য S1 ধরি, S1 ধরি। আচ্ছা, সিলভার আয়োডাইডের জন্য আমরা S1 ধরি। তো S1 এর ভ্যালু দেওয়া আছে 8.5 ইন্টু tan ইনভার্স 17, tan ইনভার্স 17, তাই না? তাহলে আমাদের কাজ হচ্ছে এই S1 টা আগে খুঁজে বের করা। ঠিক আছে? তাহলে আমরা খুঁজে বের করে দেখি। যদি রুট ওভার করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে 8.5 ইন্টু tan ইনভার্স 17। এটা কত আসে? কেআইপি কে দ্রাব্যতা বলবো না, দ্রাব্য এটা হচ্ছে, এটার নাম হচ্ছে আয়নিক গুণফল। দ্রাব্যতা না ভাইয়া, ওটা হচ্ছে আয়নিক গুণফল। কেআইপি মানে আয়নিক গুণফল। আচ্ছা, নাইমুল কোনটা বোঝো না আমাকে একটু বলো, আলভি কোনটা বোঝো নাই বলো। আচ্ছা, S1 এর ভ্যালু কত আসে? 9.21 ইন্টু tan ইনভার্স 9 মোলার। তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে সিলভার আয়োডাইড এর সলিউশনে যদি সিলভারের ঘনমাত্রা এত হয়, সিলভারের ঘনমাত্রা যদি ভাইয়া এত হয়, তাহলে কিন্তু এর অধঃক্ষেপ পড়বে, মানে এর বেশি হলে। এবার আমাদের কাজ হচ্ছে এই মার্কারির এটা খুঁজে বের করা। তাহলে আমরা লিখি কেএসপি অফ মার্কিউরিক আয়োডাইড। বাই দ্য ওয়ে, যারা আগের ক্লাসগুলো করো নাই, আমি আবারও বলতেছি, তারা কিন্তু কিছুই বুঝবে না। ঠিক আছে? যারা আগের ক্লাস করো নাই তারা কিন্তু কিছুই বুঝবে না, আমি আগে ভাগে সতর্ক বার্তা উচ্চারণ করতেছি। তাহলে দেখো ভাইয়া, এই
মার্কারি আয়োডাইড ভেঙে আমরা দেখতে পাই মার্কারি তৈরি হবে একটা আর আয়োডাইড তৈরি হবে দুইটা, তাই না? দুইটা আয়োডাইড তৈরি হবে। তাইলে এর দ্রাব্যতা যদি ভাইয়া S2 হয়ে থাকে তাহলে দেখো মার্কারি একটাই তৈরি হয়েছে, ঠিক আছে? আর আয়োডাইড তৈরি হবে দুইটা, সুতরাং এটার ক্ষেত্রে আমরা লিখবো 2S2 আর তার উপরে দিব স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কত? 4S কিউব, তাই না? এটা গত ক্লাসের পড়া ছিল কিন্তু। আর এটার ভ্যালু দেওয়া আছে 2.5 ইন্টু tan ইনভার্স 26, tan ইনভার্স 26। তাহলে এখান থেকে আমাদের জাস্ট S2 টা বের করতে হবে। তাহলে আমাকে একটু ঝটপট S2 টা বের করে বলে দাও দেখি কত আসে। তাহলে এটাকে কিউবিক রুট করতে হবে, কিউবিক রুট অফ 2.5 into tan inverse 26 divided by 4, 1.84 into tan inverse 9। তাইলে বুঝো 1.84 আসে। 4 দ্বারা ভাগ করতে হবে। তোমরা দেখো 4 দ্বারা ভাগ করছো কিনা। আচ্ছা, তাহলে যে দুইটা ভ্যালু আমরা বের করছি এই ভ্যালু দুইটার মানে কি? মানে হচ্ছে এই সিলভারের ঘনমাত্রা যদি 9.21 ইন্টু tan ইনভার্স 9 হয় তাইলে অধক্ষেপ পড়বে। আর মার্কারের ঘনমাত্রা যদি 1.84 ইন্টু tan ইনভার্স 9 হয় তাইলে তার অধক্ষেপ পড়বে। তাহলে কোনটা ছোট? যেটা ছোট সেটারই অধক্ষেপ আগে পড়বে, যেটা ছোট সেটার অধক্ষেপ আগে পড়বে। তাহলে দেখো ভাইয়া 9.21 ছোট নাকি 1.84 ছোট? তাফসিরুল খুব ভুল করে ফেলছো কিন্তু। তো আমরা দেখতে পাচ্ছি যে মার্কারের ঘনমাত্রাটা কম লাগলেই সে আগে অধক্ষিপ্ত হয়ে যায়। তো যেহেতু এটা কম তাই মার্কারি আগে অধক্ষিপ্ত হবে। তাইলে তোমরা অ্যান্সার একটু একপাশে লিখে ফেলো। আমি এইখানে লিখে দিচ্ছি মার্কারি আগে অধক্ষিপ্ত হবে। আমি এখানে লিখে দিচ্ছি মার্কারি আগে অধক্ষিপ্ত হবে। যেটা ছোট সেটা আগে অধক্ষিপ্ত হয়। এই তো Hg2+ আগে অধক্ষিপ্ত হবে, ঠিক আছে? কারণ দেখো ভাইয়া তার কম ঘনমাত্রা হলেই সে অধক্ষিপ্ত হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে, তাই না? যার দ্রাব্যতা কম সেই আগে অধক্ষিপ্ত হবে, ঠিক আছে? যেমন ধরো যে তুমি সিলভার ক্লোরাইড নিছো আর সোডিয়াম ক্লোরাইড নিছো। সোডিয়াম ক্লোরাইড তুমি অনেক বেশি দ্রবীভূত করতে পারবা, কিন্তু সিলভার ক্লোরাইড দেখা যাবে অল্প একটু দিছো সাথে সাথে সম্পৃক্ত হয়ে যাবে। কথা বুঝতেছো? যার দ্রাব্যতা কম সেই অল্পতেই অধক্ষিপ্ত হয়ে যায়, আর যার দ্রাব্যতা বেশি তার জন্য অনেক বেশি পরিমাণে দ্রব্য লাগে সম্পৃক্ত করার জন্য। আই হোপ তোমরা বুঝতে পারছো। এটা লেখাটা শেষ করে ফেলো। লেখা যদি শেষ হয় ডান লিখো। আচ্ছা, মানে কোনো ধরনের জটিলতা, বক্রতা বা অস্পষ্টতা কিন্তু রাখার সুযোগ নাই। তোমাকে একদম ক্লিয়ার কাট ধারণা নিয়ে পরীক্ষায় বসতে হবে, ঠিক আছে? দেখো Hg(I2) এর ঘনমাত্রা যা হবে Hg এর ঘনমাত্রা কিন্তু তাই হবে। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন ছিল যে ভাই এই ক্ষেত্রে তো Hg(I2) এর ঘনমাত্রা আপনি বের করছেন। অ্যাকচুয়ালি ভাই Hg(I2) এর ঘনমাত্রা যা হবে Hg2+ এর ঘনমাত্রা তাই হবে, ঠিক আছে? শুধু আয়নটা না, আয়ন যুক্ত যে যৌগটা সেটা আগে অধক্ষিপ্ত হবে। মানে মার্কারের যে যৌগ আছে তুমি লিখতে পারো যে মার্কিউরিক আয়োডাইড আগে অধক্ষিপ্ত হবে। আয়ন তো আর অধক্ষিপ্ত হয় না, অধক্ষিপ্ত হয় যৌগ। আচ্ছা, এই তো এটা এবার সুন্দর প্রশ্ন। তোমরা যারা পরীক্ষায় বসছো খেয়াল করে দেখো এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসছে এবং এটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। মনোযোগ, সবাই মনোযোগ দাও। দুইটা পাত্র দেওয়া আছে, দুইটা পাত্র। দেখো ভাইয়া, এ পাত্রের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড রাখা আছে 250 গ্রাম, সরি 250 গ্রাম পানি আছে। আচ্ছা, আর যার দ্রাব্যতা হচ্ছে 53.5।
তারপরে দেখো বি পাত্রের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা দেওয়া আছে 34। আচ্ছা, উদ্দীপকের এ পাত্রের সম্পৃক্ত দ্রবণকে বি পাত্রে স্থানান্তর করা হলো। তাহলে প্রশ্ন হচ্ছে কি পরিমাণে অধঃক্ষিপ্ত হবে তা নির্ণয় করো। আর উদ্দীপকের বি পাত্রের দ্রবণ, আচ্ছা ভাইয়া আমরা অধঃক্ষেপটা একটু পরে বের করি, তোমাদের আমি নিজেই একটা প্রশ্ন আলাদা করে লিখে দেখাই। একটা প্রশ্ন তোমরা লিখো। দেখো প্রশ্নটা আমি বামে বামে এঁকে দেখাচ্ছি, ডানে আমি উত্তর লিখব। এইখানে একটা সলিউশন আছে, খুব মনোযোগ। এই সলিউশনটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, যার আয়তন হলো 50 মিলিলিটার এবং যার ঘনমাত্রা হলো 0.01 মোলার। ঝটপট করে লিখো। না ভাই, আগেরটা একটু পরে করাচ্ছি, এটা আরেকটু তোমাদের পড়তে হবে, এরপরে আমি তোমাদেরকে এটা সলভ করাবো। অধঃক্ষেপের ম্যাথ একটু পরে, আগে বেসিকটা ক্লিয়ার করে আসি। এর সাথে আমরা অ্যাড করলাম সিলভার নাইট্রেট দ্রবণ। এর সাথে আমরা অ্যাড করব সিলভার নাইট্রেট দ্রবণকে। এইখানে আছে 20 ml, যার ঘনমাত্রা হচ্ছে 10⁻⁴ মোলার। প্রশ্ন হলো গিয়ে, এটা আগে তোলো ভাইয়া, এই প্রশ্নটা আগে তোলো, তাহলে তোমাদের জন্য ইজিয়ার হবে বোঝাটা। KSP of AgCl সমান 2.5 into 10⁻⁸ হলে A plus B দ্রবণে অধঃক্ষেপ পড়বে কিনা, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন, এবং ইনিশিয়ালি প্রাইমারিলি এটা বোঝার জন্য খুবই ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, তো প্রথম পাত্রে আছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, প্রথম পাত্রে কি আছে? সোডিয়াম ক্লোরাইড আছে। তারপরের পাত্রে আছে সিলভার নাইট্রেট। এখন আমরা কি করব? এই দুইটাকে একসাথে সংযুক্ত করব, A plus B দ্রবণ তৈরি করব। এই সংযুক্ত দ্রবণে, এই মিশ্রিত দ্রবণে সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপ পড়বে কিনা সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ম্যাথটা তোমরা একটু ঝটপট করে লিখে ফেলো। আচ্ছা, ভালো। এবং লেখা শেষ হলে কলমটা রেখে দাও, একটু রেখে দাও। আগামী 5 মিনিট জাস্ট শুনবা, আমি কি বলবো সেটা জাস্ট শুনবা। খেয়াল করো, দুইটা সলিউশন দেওয়া আছে। একটা সলিউশনের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড। ভাইরা তোমরা জানো সোডিয়াম ক্লোরাইড খুবই শক্তিশালী একটা তড়িৎ বিশ্লেষ্য, এটা খুব সহজে ভেঙে যায়, তাই না? এটা কিন্তু সবটুকু পরিমাণে ভেঙে যায়। তো সোডিয়াম প্লাস তৈরি করবে আর Cl মাইনাস তৈরি করবে। তো এই পাত্রে যতটুকু সোডিয়াম ক্লোরাইড থাকবে তার সবটুকু ভেঙে যাবে। তাহলে মনোযোগ দাও, শুরুতে এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড কতটুকু ছিল সেটা আমরা খুঁজে বের করি। দেখো ভাইয়া, সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে। আমরা প্রত্যেকে জানি ঘনমাত্রা আর আয়তন দেওয়া থাকলে সেখান থেকে আমরা মোল সংখ্যা বের করতে পারি। মোল সংখ্যা সমান ঘনমাত্রা ইনটু আয়তন। এই সূত্রটা কে কে জানো না আমাকে একটু জানাও। অনেকেই আনসার বের করে ফেলতেছো, বাট আমি সবার জন্যই পড়াবো, আমি জাস্ট একজন দুইজনের জন্য না, আমি সবাইকে বোঝাবো। ঠিক আছে, কেউ যাতে বাদ না যাও, আস্তে ধীরে করে বোঝাবো।
যারা অলরেডি পারো তারা তো পারোই, তাই না? তাদের জন্য কংগ্রাচুলেশন, বাট তোমরা ধৈর্য হারা হয়েও না, তোমরাও ধৈর্য ধরে শোনো। আচ্ছা, অনেকেই তোমরা জানো না, তাইলে আমার কাজ হচ্ছে জানায় দেওয়া। দেখো ভাইয়া, মূল সংখ্যার কিছু সূত্র, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। মূল সংখ্যা তোমরা 9-10 অনেকে পড়ে আসছো। মূল সংখ্যা n সমান যদি ভর দেওয়া থাকে আণবিক ভর দিয়ে ভাগ করব। যদি ভাইয়া কোনো একটা সংখ্যা দেওয়া থাকে যে হাইড্রোজেন আছে এত সংখ্যক, তাহলে এর মূল সংখ্যা কত, তাহলে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে আমরা মূল সংখ্যা পাবো। যদি কখনো দেওয়া থাকে কোন একটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এসটিপি তে আয়তন দেওয়া আছে, তাইলে তাকে 22.4 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, 22.4 লিটার এককে ভাগ করতে হয়। যদি কোন একটা দ্রবণের মোলার ঘনমাত্রা দেওয়া থাকে, যদি কোন একটা দ্রবণের মোলার ঘনমাত্রা দেওয়া থাকে, তাইলে তার আয়তন দিয়ে গুণ করতে হবে, লিটার এককে আয়তন দিয়ে গুণ করতে হবে। তো দেখো, এই ঘনমাত্রাকে যদি তুমি আয়তন দিয়ে গুণ করো তাহলে মোল সংখ্যা পাবা। ঠিক আছে, আমি এই কাজটাই এখন করব। এই যে দেখো, এই সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটুকু আমাদের বের করতে হয়। ঠিক আছে, সেটা আমরা একটু পরে করব না। এরপরে দেখো ভাই, সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট এটাও বেশ শক্তিশালী একটা তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ যত নাইট্রেট লবণ আছে সব নাইট্রেট লবণ পানিতে দ্রবণীয় হয়, অনেক বেশি পরিমাণে দ্রবণীয় হয়। এটাও ভেঙে যাবে, ভেঙে যে সিলভার প্লাস এবং নাইট্রেট আয়ন তৈরি করবে। এই যে আমরা একটা মিশ্রণ তৈরি করলাম, মিশ্রণের মধ্যে দেখো ভাইয়া, সিলভার প্লাসও আছে, সিএল মাইনাসও আছে, সিএল মাইনাসও আছে। ঠিক আছে, তাহলে মনোযোগ, এই সিলভার প্লাস এবং সিএল মাইনাস মিলে তারা AgCl এর একটা অধক্ষেপ তৈরি করবে যদি পর্যাপ্ত পরিমাণে আয়ন থাকে। দেখো ভাইয়া, যদি পর্যাপ্ত পরিমাণে সিলভার প্লাস এবং সিএল মাইনাস থাকে তখনই অধক্ষেপ তৈরি হবে। তো এটার জন্য আমাদের কি বের করতে হবে? এটার জন্য আমাদের এই KIP-টা বের করতে হবে। তো KIP সমান আমাদের মিশ্রণে সিলভার প্লাসের ঘনমাত্রা বের করতে হবে, মিশ্রণে সিএল মাইনাসের ঘনমাত্রা বের করতে হবে। আমি আবারও বলি, মিশ্রণে সিলভার প্লাস এবং সিএল মাইনাসের ঘনমাত্রা বের করতে হবে। এটা কিন্তু মিশ্রণে এদের ঘনমাত্রা, মিশ্রণে আলাদা আলাদা অবস্থায় বের করলে হবে না, মিশ্রণে ঘনমাত্রা। তো মিশ্রণে আমরা সিলভার প্লাস এবং সিএল মাইনাসের ঘনমাত্রা বের করব। বের করার পর আমরা এই KIP-টাকে এই যে KSP এর ভ্যালুর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করার পরে যদি দেখো বেশি আসে তাহলে অধক্ষেপ পড়বে, আর যদি কম আসে তাহলে অধক্ষেপ পড়বে না। আর এই ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়কের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টের কোনোই প্রয়োজন নাই। আমরা জাস্ট এই ঘনমাত্রাটুকু বের করব যে এই দুইটাকে, এই যে দুইটা সলিউশন আমরা নিলাম, এই দুইটা সলিউশন যখন একসাথে যুক্ত হয়ে যাবে, একসাথে যখন ভাইয়া মিশ্রিত হবে, এই যে যখন এরা মিশ্রিত হবে, এই মিশ্রণে এদের ঘনমাত্রাটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের মিশ্রণে কিভাবে ঘনমাত্রা বের করব এটাই আমি এখন দেখাবো। যাদের লেখা শেষ তারা একটু ডান লিখে দাও। তাহলে আমি আরেকবার বুঝাই। দেখো, ইন্ডিভিজুয়ালি এই সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে 0.01 আর সিলভার নাইট্রেটের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁴, বাট মিশ্রণের মধ্যে কিন্তু এদের ঘনমাত্রা চেঞ্জ হবে। ঠিক আছে, আচ্ছা, তো মিশ্রণের মধ্যে এই ঘনমাত্রাগুলো বের করব, বের করার পরে KIP সূত্রে বসাবো। যদি দেখা যায় KIP বেশি আসে তাহলে অধক্ষেপ পড়বে, কম আসলে অধক্ষেপ পড়বে না। আশা করি তোমরা বুঝছো এই পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা এবার মিশ্রণে এদের ঘনমাত্রা বের করি। মিশ্রণের ঘনমাত্রা, তাহলে শুরুতে আমরা বের করব, আমাদের কি লাগবে? শুরুতে লাগবে হচ্ছে সিলভার প্লাস। তাহলে আমরা সিলভার প্লাসের ঘনমাত্রাটা বের করি। সিলভার প্লাসের ঘনমাত্রা আমরা শুরুতে বের করব। সিলভার প্লাস, এবার মনোযোগ, মনোযোগ, এই শুরুতে অর্থাৎ তার নিজের পাত্রে খেয়াল করো, এই সিলভারের আয়তন ছিল, আয়তন ছিল কত? 50 ml। তোমাদের খাতায় আশা করি লেখা আছে, আয়তন ছিল 50 ml আর তার ঘনমাত্রা S1
ঘনমাত্রা হচ্ছে S1, এটা ছিল 0.01 মোলার। মিশ্রণে, মনোযোগ, মিশ্রণে দেখো ভাইয়া আয়তন V2, আয়তন হলো গিয়ে V2, আর V2টা হবে এই তো এই 50 ml প্লাস হচ্ছে 20 ml, টোটাল 70 ml। 50 প্লাস 20 এত ml হয়ে গেল 70 ml, 70 ml। তো এই মিশ্রণটার মধ্যে এর ঘনমাত্রাই আমাদের বের করতে হবে। মিশ্রণের মধ্যে এদের ঘনমাত্রা বের করতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের প্রত্যেকের এই সূত্রটা জানা থাকার কথা যে S1 V1 সমান S2 V2। এই V1 এবং S1 এর যে গুণফলটা ভাইয়া এরা কি হবে? সমান হবে। এই তো ইব্রাহিম আহমেদ সঠিক লিখছো। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে, ও আচ্ছা এই V1 তো 20 ml ছিল, হায় হায়, এই মারাত্মক একটা ভুল করতে গেছিলাম। এটা কিন্তু ভাইয়া 20 ml। হ্যাঁ, কে জানি দেখাই দিছো, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ভেরি ইজি। তাহলে আমাদের কাজ হচ্ছে এই S2 টা খুঁজে বের করা। S2 সমান হলো গিয়ে V1 S1 ডিভাইডেড বাই V2, V1 S1 ডিভাইড বাই V2। তো V1 দেওয়া ছিল 20, আমি এটা একটু আলাদা একটা কালার দিয়ে লিখি। V1 ছিল হচ্ছে গিয়ে 20 আর S1 ছিল 0.01 আর V2 হয়ে গেছে 70 এত মোলার। তাহলে কত আসে এটা? 2 পয়েন্ট এত। ঠিক আছে, আমরা তাও করে দেখি। 20 ইন্টু 0.01 ডিভাইডেড বাই 70, তাহলে এটা আসে 2.857। আমরা 3 ঘর পর্যন্ত নিব। 857 ইন্টু 10 ইনভার্স 3 মোলার। তো দেখেন এটা বোঝা গেল কিনা। এই S1 কে আমি ভুল লিখছি, 10 ইনভার্স 4 ছিল তাই না? আমরা তো সিলভারের বের করতেছি, দেখছো কি একটা প্রবলেম হয়েছে? এটা কিন্তু 10 ইনভার্স 4 মোলার, এটা কিন্তু ভাইয়া 10 ইনভার্স 4 মোলার। খেয়াল করছো? এই প্রবলেমগুলা কিন্তু পরীক্ষার হলে হয়ে থাকে। তো আমি নিজেই যেহেতু এই জায়গাতে একবার ভুল করে দেখাই দিলাম, আই হোপ তোমরা এবার বুঝতে পারছো যে ভাইয়া এরকম কিছু হইতে পারে। একই জিনিস 2.857 ইন্টু 10 ইনভার্স 5। আমার জন্য কত সহজ, জাস্ট একটু মুছে মুছে ইয়ে করে ফেলা যায়। আচ্ছা স্বদেশটাই তুমি এটা বোঝো নাই না? এতটুকু মনে রাখো যে ঘনমাত্রা এবং আয়তন, ঘনমাত্রা এবং আয়তন এই দুইটার গুণফল সমান থাকবে যদি আমরা জাস্ট মিশ্রণ তৈরি করি, বা ধরো যে নতুন করে যদি বাইরে থেকে কোনো অ্যাড না করি। ঠিক আছে, এটাকে আমরা লঘুকরণ সূত্র বলি। আমি তোমাকে একটু সূত্রটাও লিখে দিচ্ছি ভাইয়া। এই সূত্রটার নাম হচ্ছে গিয়ে লঘুকরণ সূত্র। লঘুকরণ সূত্র, লঘুকরণ সূত্র। আচ্ছা আমরা এটা পাইছি, আমরা এটা পাইছি। এরপরে আমাদের কাজ হবে Cl এর ঘনমাত্রা বের করা। এটা তো আমরা পেয়ে গেলামই, 2.857 ইন্টু 10 ইনভার্স 5 মোলার, এটা আমরা পেয়ে গেছি। আচ্ছা এরপরে আমাদের কাজ হবে Cl এর ঘনমাত্রা বের করা। তাহলে ভাই আমরা বের করে ফেলি Cl এর ঘনমাত্রা। তাহলে আমরা একটু দেখি Cl কোথা থেকে আসে। Cl আসে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থেকে, সোডিয়াম ক্লোরাইড থেকে। তো সোডিয়াম ক্লোরাইডের শুরুতে আয়তন ছিল 50 ml। তাহলে আমরা লিখে দেই শুরুতে আয়তন V1 সমান হচ্ছে 50 ml। তারপরে দেখো শুরুতে এর ঘনমাত্রা ছিল 0.01 মোলার। এই তো তোমরা প্রত্যেকেই খাতায় আশা করে লিখছো 0.01 মোলার। তারপরে পরিবর্তিত আয়তন V2 উভয়ের সমষ্টি হবে 50 প্লাস 20 সমান হলো গিয়ে 70 ml। এই তো এই ক্ষেত্রে এর পরিবর্তিত ঘনমাত্রা বের করতে হবে।
তাহলে আমাদের সূত্র হচ্ছে V1S1 সমান V2S2, খুবই সহজ, ঠিক আছে? তাইলে আমরা এই ক্ষেত্রে S2 সমান পেয়ে যাচ্ছি, V1 ছিল 50, S1 ছিল 0.01, আর ইয়ে হলো গিয়ে 70, এত মোলার। তাহলে বলো কত আসে এটা? আচ্ছা 7.14 আসে না? (7.14 into 10 inverse 3 মোলার আমরা পেয়ে গেছি। হ্যাঁ 7.14 into 10 inverse 3 মোলার। তাইলে দেখেন ভাইয়া আমরা কিন্তু দুইটারই পেয়ে গেলাম, মিশ্রণে এদের ঘনমাত্রা পেয়ে গেলাম। মিশ্রণে এদের ঘনমাত্রা যেহেতু পেয়ে গেছি, তাইলে আমাদের কাজ হবে, হ্যাঁ আরেকবার বুঝাই দিব, এতটুকু লিখো, হ্যাঁ এতটুকু লিখো। আমি চাইলে আমি আরেকবার পুরাটা একটা পেজে করে দিব, বুঝছো? একটা পেজে করাই দিব। তাইলে এবার আমাদের কাজ হচ্ছে এই দুইটা ঘনমাত্রাকে একসাথে গুণ করে দেওয়া, ঠিক আছে? আয়তন লিটারে নেওয়ার প্রয়োজন নাই, কারণ উপরে নিচে আয়তন কাটাকাটি যাবে। এখানে দেখো এইখানেও আছে মিলিলিটার, এইখানেও আছে মিলিলিটার, তো এই মিলিলিটার মিলিলিটার কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে আলটিমেটলি ইজি হয়ে যাবে। তাইলে তাইলে এবার আমরা কি করব, এই কেআইপি এর সূত্রের মধ্যে এদেরকে বসায় দিব, কেআইপি সূত্রের মধ্যে এদেরকে বসায় দিব। তাহলে দেখো ভাইয়া সিলভারের ঘনমাত্রা কত ছিল? আমরা পাইছি 2.857 into 10 inverse 15, 10 inverse 5, 2.857 into 10 inverse 5 into দেখো শুরুতে যেটা লিখছিলা কেআইপি সিএল মাইনাস 7.14 10 inverse 3, 7.14 into 10 inverse 3। তাহলে এই দুইটার গুণফল দেখো কত আসে। into 2.857 into 10 inverse 5, এটা হয়ে যাচ্ছে 2 পয়েন্ট কত আসে 2.04, এই তো সাবাস, 2.04 into 10 inverse 7। এইবার আমাকে বলেন এইটা কি কেএসপি থেকে বড় নাকি ছোট? হ্যাঁ অলরেডি তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলতেছো, সাবাস। হ্যাঁ কেআইপি সব দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, কেআইপি কি সব দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, আর কেএসপি শুধুমাত্র এর ক্ষেত্রে প্রযোজ্য, কি বলে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। এই কোথায় ভুল হয়েছে ভাইয়া, কোথায় ভুল হয়েছে? ভুল হওয়ার কথা না, 10 ইনভার্স 7 ঠিকই তো আছে, ঠিকই আছে। হ্যাঁ দেখো আমাদের কেএসপি এর ভ্যালু ছিল 10 ইনভার্স 8, বাট আমাদের কেআইপি এর ভ্যালু 10 ইনভার্স 7, অবশ্যই -7 -8 এর চেয়ে বড়, -7 -8 এর চেয়ে বড়। তো আমরা লিখবো, অ্যান্সার লিখবো, যেহেতু, লেখো ভাই অ্যান্সার লিখো, যেহেতু এই আয়নিক গুণফল কেআইপি ইজ গ্রেটার দেন দ্রাব্যতার গুণফল কেএসপি, তাই অধক্ষেপ পড়বে, পিপিটি পড়বে, পিপিটি পড়বে, ঠিক আছে? তাহলে আমি আরেকবার ইয়াটা বুঝাই দিচ্ছি, জাস্ট 1 মিনিট লাগবে, খুব মনোযোগ। দেখো এই দুইটা সলিউশনকে আমরা একসাথে মেশাবো, বুঝছো? আমরা জানি সোডিয়াম ক্লোরাইড একদম সম্পূর্ণ ভেঙে যায়, তাই একমুখী বিক্রিয়া আমি দেখাইছি। সিলভার নাইট্রেট ভাই এটা অনেক শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, তাই এটা কি হয়ে যায়, এটাও সম্পূর্ণ পরিমাণে ভেঙে যায়। তো আমরা যখন দুইটাকে একসাথে মিশ্রিত করে দিব, ভাইয়া দেখো দুইটাকে যখন একসাথে মিশায় দিব, মিশাই দিলে দেখা যাচ্ছে মিশ্রিত দ্রবণে আমাদের সিএল মাইনাসও আছে, এজি প্লাসও আছে। তো এজি প্লাস আর সিএল মাইনাস তারা যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, দেখো ভাইয়া যেহেতু পর্যাপ্ত পরিমাণে আছে, আমরা দেখতে পাচ্ছি যেহেতু পর্যাপ্ত পরিমাণে আছে, তাই এই এজি প্লাস এবং সিএল মাইনাস তারা একসাথে যুক্ত হয়ে দেখা যাবে অধক্ষেপ তৈরি করে ফেলবে। তারা একসাথে যুক্ত হয়ে কি তৈরি করে ফেলবে, অধক্ষেপ তৈরি করে ফেলবে, বুঝতে পারছো? তাহলে আমরা কিভাবে এই এজি প্লাস এবং সিএল মাইনাস এর ঘনমাত্রা বের করব, এটা আমরা একটু বের করি। খেয়াল করে দেখো
আমাদের লাগবে মিশ্রণের ঘনমাত্রা। আমরা শুরুতে জানি, শুরুতে আলাদাভাবে এর আয়তন ছিল 20 ml আর ঘনমাত্রা ছিল tan inverse 4 কিন্তু দুইটাকে যখন আমরা মেশাবো তখন কিন্তু আর 20 ml থাকবে না ভাইয়া, তখন 70 ml হয়ে যাবে। তো আয়তন যদি বেড়ে যায় আমরা জানি ঘনমাত্রা কমে যাবে, তাই না? তো আমরা এই সূত্রটাই কাজে লাগাইছি। দেখো, আয়তন বেড়ে গেলে ঘনমাত্রা কমে যাবে। তো আমাদের সূত্র হচ্ছে V1S1 সমান V2S2। তো এখান থেকে এই মিশ্রণে ঘনমাত্রা আমরা বের করলাম V1S1 ডিভাইড বাই V2। তো V1 শুরুতে ছিল 20 ml, এই যে দেখো ভাইয়া 20 ml ছিল, আর ঘনমাত্রা ছিল tan ইনভার্স 4 মোলার, তাই না? হইছে ভাইয়া, হইছে। তারপরে দেখো V2 হচ্ছে 70। তো এটাকে যখন আমরা ভাগ করে দিলাম তখন এতটুকু পাইছি, অর্থাৎ মিশ্রণে দেখা যাবে এই যে সিলভার প্লাসের ঘনমাত্রাটা হলো এত। সেম ভাবে তারপরে আমরা বের করব Cl মাইনাসের ঘনমাত্রা। তো Cl মাইনাস আসছে সোডিয়াম ক্লোরাইড থেকে, তাহলে মনোযোগ দাও, এই তো সোডিয়াম ক্লোরাইড শুরুতে ছিল 50 ml, ঘনমাত্রা ছিল 0.01, তাই না? শুরুতে 50 ml, ঘনমাত্রা ছিল 0.01। এই তো লিখে দিছি, শুরুতে ছিল 50 ml, ঘনমাত্রা ছিল 0.01। বাট পরিবর্তিত দ্রবণে কিন্তু এর 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 যে আয়তনটা সেটা 70, ঠিক আছে? আচ্ছা 70। তো এটাকে আমরা যখন সূত্রে বসায় দিছি, এই যে দেখো উপরে আছে 50 আর ভাইয়া V2 কত 70, তাই না? V2 হচ্ছে 70। তো এটাকে যখন আমরা ভাগ করলাম, ভাগ করে 7.14 tan ইনভার্স 3 পাইছি। তার মানে আমরা Cl মাইনাস এর ঘনমাত্রাও পেয়ে গেছি, Ag প্লাস এর ঘনমাত্রাও পেয়ে গেছি। তো আমাদের কাজ হবে এই সূত্রে বসায় দেওয়া, Ag প্লাস এবং Cl মাইনাস এর সূত্রে দুইটা ভ্যালুকে বসায় দেওয়া। বসায় দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুটা আসছে, এই ভ্যালুটা ইজ গ্রেটার দেন KSP। তো KSP থেকে যদি বেশি হয় দ্যাট মিন্স এই জায়গায় পর্যাপ্ত পরিমাণে Ag আর Cl মাইনাস আছে, সুতরাং অধক্ষেপ পড়বে। এই তো ডান। এই তো 50 হচ্ছে NaCl এর ঘনমাত্রা। এই যে দেখো ভাইয়া NaCl, এই তো সোডিয়ামের আয়তন শুরুতে ছিল 50। একদম ক্লিয়ার। এরপরে যদি আরো কনফিউশন থাকে তাহলে নেক্সট কোশ্চেন গুলো সলভ করাইলে তোমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। তাহলে দেখি আরো কি কি আছে। আরো কি কি আছে? এই তো এইটা বেশ সুন্দর একটা ম্যাথ। দেখো ভাইয়া, এটা আমরা সলভ করি। এবং যদি তুমি বুঝে থাকো, এতটুকু ধরে নাও যে তোমার 10 থেকে 12 নাম্বার একদম পুরা পাক্কা, এই মিশ্রণগুলাই সবসময় আসবে, ঠিক আছে? হ্যান্ড রেজ করে আসলে কিছু হয় না, হ্যান্ড রেজ করে কিছু হবে না, সুতরাং ওটা সমস্যা নাই, হ্যান্ড রেজ করলেও কোনো লাভ নাই। তোমরা মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, দ্রাব্যতার গুণফল কখনোই চেঞ্জ হবে না, ওটা সেমই থাকবে। তাহলে দেখো আমরা এই ম্যাথটা সলভ করি, তোমাদের প্রশ্নগুলো আমি একটু পড়ে নিচ্ছি, আগে এটা সলভ করি। দেখো, প্রথম যে সলিউশন, এই প্রথম সলিউশনে আমাদের বেরিয়াম নাইট্রেট আছে, আর আমরা একটু আগেই বলছিলাম সমস্ত নাইট্রেট লবণ পানিতে দ্রবণীয় হয়। এটা আমি সলভ করে দিচ্ছি, তারপরে SW দিয়ে দিব না। তাহলে মনোযোগ, এই যে বেরিয়াম নাইট্রেট দেখতেছো ভাইয়ারা, এই বেরিয়াম নাইট্রেট কিন্তু সম্পূর্ণ পরিমাণে ভেঙে যাবে। ভেঙে যে যতগুলা বেরিয়াম নাইট্রেট থাকবে ঠিক ততগুলাই বেরিয়াম 2+ তৈরি করবে, ঠিক ততগুলাই বেরিয়াম 2+ তৈরি করবে, ঠিক আছে? এটা আমাদের জন্য কিন্তু বেশ শুরুতেই বুঝে নিতে হবে যে যেহেতু এরা সবটুকু পরিমাণে ভেঙে যায়, তাই যতটুকু লবণ থাকবে ঠিক ততটুকুই তার আয়নও তৈরি হবে। সেম ভাবে সোডিয়াম সালফেট, দেখো ভাইয়া, অধিকাংশ সোডিয়ামের লবণ পানিতে দ্রবীভূত হয়, অধিকাংশ সোডিয়ামের লবণ পানিতে পুরোপুরি দ্রবীভূত হয়। আচ্ছা, তো সোডিয়াম সালফেট ভেঙে 2টা সোডিয়াম প্লাস তৈরি হবে আর একটা সালফেট আয়ন তৈরি হবে। তো আমাদের উদ্দেশ্য এই বেরিয়াম সালফেটের অধক্ষেপ হবে কিনা সেটা খুঁজে বের করা। তো খেয়াল করো, আমরা কিভাবে বুঝবো যে ভাই আমরা কোনটা বের করব? আচ্ছা, তো আমরা কিভাবে বুঝবো যে আমরা কার অধক্ষেপ বের করব? মনোযোগ দিয়ে কথা শোনো ভাইয়া, আমি যে ম্যাথগুলা করাচ্ছি এগুলা তোমাদের জন্য জরুরি, আর যেগুলা একটু স্কিপ করতেছি এটা পরবর্তী ক্লাসের জন্য, কারণ এখনই এত কঠিন ম্যাথ করাবো না, আমি সহজ কঠিন মিলাই ঝিলাই দিছি। তো আমি জানি কোনটা তোমাদেরকে সলভ করাইতে হবে আর কোনটা পরে করাইতে হবে। আচ্ছা মনোযোগ, তো এই ক্ষেত্রে আমাদের এই বেরিয়াম সালফেটের KIP বের করতে হবে।
তো এই বেরিয়াম সালফেট থেকে পাবো? এই তো বেরিয়াম নাইট্রেট থেকে আমরা পাবো বেরিয়াম 2+, আর সোডিয়াম সালফেট থেকে পাবো 2টা সোডিয়াম প্লাস। তো আমাদের কাজ হবে বেরিয়ামের ঘনমাত্রা বের করা আর হচ্ছে সোডিয়ামের ঘনমাত্রা বের করা। ঘনমাত্রার মোলারিটি কি সেম? হ্যাঁ ভাইয়া সেম। মোলারিটি হচ্ছে ঘনমাত্রার একক। মোলারিটি কি? ঘনমাত্রার একক। ইয়েস। কেএসপি যেটা দেওয়া আছে আমরা সেটারই পদক্ষেপ বের করব। এই তো সাবাস। কথায় যুক্তি আছে। ওরে কড়া যুক্তি। এরপরে দেখো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সুন্দর করে এদের ঘনমাত্রাগুলা বের করে ফেলা। তাহলে আমরা শুরুতে বেরিয়ামের ঘনমাত্রা বের করি। দেখো কত শর্টকাটে করব এখন। দেখো ভাই মিশ্রণে, এই আমরা মিশ্রণে বের করব। মিশ্রণে বেরিয়াম 2+ এর ঘনমাত্রা আর ঘনমাত্রা প্রকাশ করার জন্য থার্ড ব্র্যাকেট দেওয়া হয়। ঘনমাত্রা প্রকাশ করার জন্য কি দেওয়া হয়? থার্ড ব্র্যাকেট দেওয়া হয়। আর আমরা জানি উপরে থাকে V1S1 অর্থাৎ প্রাইমারি যে আয়তন এবং ঘনমাত্রা, নিচে থাকে হচ্ছে মিশ্রণের আয়তন। দেখো তো তাই থাকে না? তাই থাকে না? তাই থাকে। সুতরাং আমি একবারে লিখে ফেলবো এবার। তো V1 কত ছিল? 200 ml ছিল। তো আমি যদি এটাকে বসায় দেই, ভাইয়া V1 ছিল 200 ml, অর্থাৎ আমরা কিন্তু বেরিয়ামেরটা বের করতেছি। সুতরাং বেরিয়ামের দিকেই তাকাইতে হবে। 200 ml। আর ঘনমাত্রা ছিল 4 × 10⁻³ 4 × 10⁻³। আর খেয়াল করো তো এদের মিশ্রণের আয়তন কত হবে? এখানে দেওয়া আছে 200 ml, এইখানে দেওয়া আছে 600 ml। সুতরাং মোট হয়ে যাবে 800 ml। 800 ml, তাই কিনা? আমরা সালফেটের দ্রাব্যতা বের না করে সোডিয়ামের দ্রাব্যতা কেন বের করব? আসলে ভাই আমরা সোডিয়ামের দ্রাব্যতা বা সালফেটের কারোরই দ্রাব্যতা বের করব না। আমরা জাস্ট ঘনমাত্রাটা বের করব। ঠিক আছে? আমরা জাস্ট ঘনমাত্রাটা বের করব। দেখো ঠিকঠাক আছে কিনা? তো শুরুতে এর আয়তন ছিল 200 আর ঘনমাত্রা ছিল 4 × 10⁻³ মোলার। আর যখন আমরা মিশ্রণ করে ফেললাম, মিশ্রণের টোটাল আয়তন কিন্তু 200 + 600 টোটাল 800, তাই না? আচ্ছা। তাইলে দেখো আমরা যদি কাটাকাটি করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 200 আর এখানে 800 4 আর এখানে 4 এখানে 4। দেখো হাতে হাতেই করে ফেলতে পারবা এটা। 10⁻³ শাবাশ। 10⁻³ মোলার আমরা পেয়ে গেছি বেরিয়াম 2+ এর ঘনমাত্রা। বেরিয়াম 2+ এর ঘনমাত্রা আমরা পেয়ে গেছি 10⁻³ মোলার। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে সোডিয়াম প্লাসের ঘনমাত্রা বের করা। একটা মজার জিনিস খেয়াল করো ভাইয়া। সোডিয়াম সালফেট যতগুলো আছে, এই জিনিসটা খেয়াল করো। সোডিয়াম সালফেট যতগুলো আছে, ধরো যে সোডিয়াম সালফেট আছে 5টা, তাহলে সোডিয়াম থাকবে কয়টা? দেখো ভাইয়া 5 × 2, এটা কিন্তু তার দ্বিগুণ থাকবে। দেখো সোডিয়াম সালফেট যতগুলা থাকবে, সোডিয়াম থাকবে তার দ্বিগুণ। ঠিক আছে? এককগুলা নিয়ে সমস্যা হচ্ছে না ভাই? এককগুলা নিয়ে সমস্যা হওয়ার কিচ্ছু নাই। দেখো উপরে নিচে মিলিলিটার মিলিলিটার কাটাকাটি যাবে। জাস্ট যে ভ্যালুগুলা দেওয়া আছে সেই ভ্যালুগুলাই বসায় দাও, যথেষ্ট। আচ্ছা, এই তো দ্বিগুণ হয়ে 10 হয়ে যাবে। তাহলে আমাদের কাজ হবে কি জানো? আমরা মিশ্রণে শুরুতেই যে সোডিয়াম সালফেটের ঘনমাত্রাটা বের করব, তারপরে তার সাথে 2 গুণ করে সোডিয়ামের ঘনমাত্রা বের করব। ঠিক আছে? তাহলে আই হোপ তোমরা বুঝতেছো। আমরা মিশ্রণে সোডিয়াম সালফেটের ঘনমাত্রাটা আগে বের করব। আর এইটার দ্বিগুণ হবে হচ্ছে সোডিয়ামের ঘনমাত্রা। দেখো ভাই এই কথাটা বুঝো কিনা? দেখো সোডিয়াম সালফেট যতগুলা থাকবে এর দ্বিগুণ হচ্ছে সোডিয়াম, তাই না? আচ্ছা, তাইলে অনেকদিন পর লাইভে ক্লাস করতেছো কেন ভাইয়া? নিয়মিত ক্লাস করতে হবে তো। তাহলে আমরা কি করব? এই সোডিয়ামের ঘনমাত্রাটা বের করে ফেলি। সোডিয়ামের ঘনমাত্রা বের করার জন্য আগেই তোমাকে একটা 2 দিতে হবে। তো কেন 2 দিতে হবে? কারণ সোডিয়াম সালফেটের মধ্যে 2টা সোডিয়াম আছে। তো এই যে যতগুলা থাকবে তুমি তত দিয়ে গুণ করে দিবা। আচ্ছা, আমরা 2 দিলাম আগেই। তারপরে কাজ হচ্ছে V1S1 ডিভাইড বাই V2। তাহলে মনোযোগ, খুবই মনোযোগ। শুরুতে V1 কত ছিল? 600 ml ছিল। দেখো ভাইয়া আবার তো লিখবা না কেউ। দেখো 600 ml ছিল V1, তো আমরা বসাই দিলাম 600 ml। তারপরে S1 কত ছিল? 8 × 10⁻³ 8 × 10⁻³ ডিভাইডেড বাই V2 200 আর 600 মিলে টোটাল 800 এত মোলার আসবে। দেখো আমরা বুঝে গেলাম এত মোলার আসবে। হ্যাঁ বলেন, সবার কথাই শুনতেছি। তাহলে কেটে দিলাম। এই যে 2টা শূন্য যাবে, 2টা শূন্য যাবে।
এই যে দেখেন ভাইয়া 8 যাবে 8 যাবে, এই তো গেল, হাতে নাতে করে ফেলা যাবে। না, সালফেটের ঘনমাত্রা বের করতে হবে না, সালফেটের ঘনমাত্রা বের করতে হবে না। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 6 দুগুণে 12, 12 ইন্টু 10⁻³ মোলার। এই যে আমরা সোডিয়ামের ঘনমাত্রাও পেয়ে গেছি। হ্যাঁ ভাইয়া, প্রশ্ন অনুযায়ী আমাদের সালফেটের ঘনমাত্রা বের করার কথা, আমি সোডিয়াম বের করে ফেলছি। আচ্ছা যাই হোক, তো এটাকে এই এই দেখো তোমরা বুঝছো কিনা, আমি এই জায়গায় একটা ভুল করছি, বলো কোনটা? দেখো কেউ প্রশ্ন পড়তেছেই না, না পড়ে জাস্ট ইয়ে করেই যাচ্ছে, এ কি ভাইয়া? তোমরা এখনো এটা ধরতেই পারো নাই। এই দেখো তো প্রশ্নে কি বের করতে বলছে? সালফেট বের করতে বলছে, সালফেট। সাবাস। হ্যাঁ, অনেকেই বলতেছিলা, হ্যাঁ ভাইয়া তোমরা বলতেছো যে ভাইয়া আমরা তো বলতেছিলাম, আপনি তো শোনেন নাই। সাবাস। আমি এটা দেখতে চাচ্ছিলাম যে তোমরা আসলে প্রশ্নটা পড়তেছো কিনা। দেখো ভাইয়া এই জায়গাতে সালফেট বের করতে বলছে, সালফেট নট সোডিয়াম। তাহলে আমরা কি বের করবো? এই সোডিয়াম সালফেট থেকে কি সোডিয়াম বের করবো না সালফেট বের করবো? ভাই আমরা সালফেট বের করবো, আমরা সালফেট বের করবো। এই যে সোডিয়াম সালফেট থেকে আমাদের কাজ হবে সালফেটের ঘনমাত্রা বের করা। আর সোডিয়াম সালফেট যতগুলা থাকবে সালফেট থাকবে ঠিক ততগুলাই। এই যে বলো পরীক্ষায় কি এগুলা ভুল হবে আর? হ্যাঁ, মেহেদী হাসান বলছিল। আমি মাঝখানে একজন দুইজন দেখছি, কিন্তু বাকি সবাই দেখলাম যে ম্যাথ করে একদম অ্যান্সার বের করে উড়াই দিছে। এই ভাইয়া বুঝেন, পরীক্ষার হলে যে ভুলগুলো আপনারা করেন এই ভুলগুলাই আপনারা করেন। সুতরাং আমাদের কিন্তু আর 2 দ্বারা গুণ করতে হবে না, কারণ দেখো সোডিয়াম সালফেট যতগুলো আছে সালফেট ততগুলাই আছে। হ্যাঁ এই তো, অনেকে তোমরা ঠিকঠাক বলছো। তাহলে এই 2 আর গুণ হবে না, আলটিমেটলি কত হবে? 6 হবে। আলটিমেটলি আমাদের বের করতে হবে সালফেটের ঘনমাত্রা। এই বলো আর কোনো ভুল হবে কিনা? ইয়েস, আমার উদ্দেশ্য হচ্ছে আমি নিজে পরীক্ষায় যা যা ভুল করতাম এক সময়, আমি নিজে যা যা ভুল করতাম এই ভুলগুলাই করতাম, যে বের করতে দিত একটা কিন্তু ভাইয়া বের করে বসছি আরেকটা। এগুলা কিন্তু খুবই ডেঞ্জারাস, ঠিক আছে? আচ্ছা, তাইলে দেখো আমরা বেরিয়ামের ঘনমাত্রাও পাইছি, আমরা সালফেটের ঘনমাত্রাও পাইছি। তো আলটিমেটলি আমাদের কাজ হবে কেআইপি বের করা। তো কেআইপি অফ বেরিয়াম সালফেট, কেআইপি অফ বেরিয়াম সালফেট, তাহলে আমরা বেরিয়াম 2+ এর ঘনমাত্রা পেয়ে গেলাম, আর হলো সালফেটের ঘনমাত্রাও পেয়ে গেলাম। তো বেরিয়াম ছিল একটা, এই যে একটা, সালফেটও একটা, বসাই দিলাম। তাহলে ভাইয়া বলো দেখি বেরিয়ামের ঘনমাত্রা কত ছিল? 10⁻³ ছিল। বেরিয়ামের ঘনমাত্রা ছিল 10⁻³, আর সালফেটের ঘনমাত্রা আমরা পাইছি 6 × 10⁻³। তাহলে আমরা পেয়ে গেলাম 6 × 10⁻6। এই হচ্ছে আমাদের কেআইপি, কেআইপি। আর কেএসপি এর ভ্যালু কত ছিল? 1.1 × 10⁻10, যেখানে কেএসপি এর ভ্যালু হচ্ছে 1.1 × 10⁻10। তাহলে তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, 10⁻6 বড় নাকি 10⁻10 বড়? 10⁻6 বড়, প্রায় 1000 গুণ বড়। তো যেহেতু আমাদের কাজ হচ্ছে, যেহেতু কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি, তাই বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়বে, বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়বে। একদম সেরা। ইয়েস, কেআইপি বড়, পিপিটি পড়বে, পিপিটি হবে। তো এখন আমাকে বলো যে তোমরা এটা বুঝতে পারছো কিনা। এই মিস্টেক গুলা কিন্তু হইতো। আচ্ছা, তো এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ আর কোনো প্রবলেম আশা করি থাকবে না। এবং 10 থেকে 12 নাম্বার যতটুকু
এটা তোমাদের সিকিউর হয়ে গেছে। এবার একটু মনে করে দেখো, প্রথম ম্যাথে, একদম প্রথম ম্যাথটাতে একটা অংশ বাকি ছিল। সেটা ছিল কি? কতটুকু অধঃক্ষিপ্ত হবে? আমরা এবার সেটা করে ফেলবো। ঠিক আছে? প্রথম ম্যাথটাতে দেখো কতটুকু অধঃক্ষিপ্ত হবে। এটা সলভ করেই আমরা আজকে ছুটি নিয়ে নিব। আচ্ছা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝতে পারছি। এখন হচ্ছে ভাইয়া কতটুকু অধঃক্ষিপ্ত হবে? ঠিক আছে? আচ্ছা। শুভ শুধু বিক্রিয়ার সমস্যা। শুভ ভাই এই কাজগুলো মাঝে, মাঝে করে। ভাই এগুলা করা উচিত। কারণ এই ইম্পোর্টেন্ট টপিক গুলাতে দেখা যায় কি ভুল করার কোনো সুযোগই নাই। কোনো চান্স নাই। তুমি যদি ভুল করো, তাহলে দেখবা যে সবাই সঠিক অ্যান্সার দিছে, তুমি ভুল করছো। তুমি সবার চেয়ে পিছায়া যাবা। যেগুলা কঠিন সেগুলা ভুল করলেও কোনো সমস্যা হয় না। বাট যেগুলো অনেক সহজ, ভাই সেগুলাতে ভুল করাই যাবে না। বুঝছো? আচ্ছা, নন্দিনী জিজ্ঞেস করলো দ্রাব্যতার ঘনমাত্রা একই কিনা? ভাইয়া হ্যাঁ, প্রায় একই। ঘনমাত্রা হচ্ছে একটা কেস। ঠিক আছে? দ্রাব্যতা হচ্ছে আমরা বলি সম্পৃক্ত অবস্থার ঘনমাত্রা। আচ্ছা, এই অধ্যায়ে সব টপিক না ভাইয়া? কি বলে সব টপিক? আরো আছে। তাহলে দেখো, আমরা এই ম্যাথটা সলভ করে ফেলি। মনে আছে কিনা? তোমরা সবাই আবার সেই প্রথম পেজে যাও। ১ লিটার দ্রবণে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট ছিল। আমরা যেহেতু দেখলাম যে অধঃক্ষেপ পড়বে, এখন প্রশ্ন হচ্ছে যে কতটুকু অধঃক্ষেপ পড়বে? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কতটুকু অধঃক্ষেপ পড়বে? তো তার জন্য দেখো কনসেপ্টটা দেখো। অধঃক্ষেপ কতটুকু পড়বে এর কনসেপ্ট। এই লিখো। কতটুকু অধঃক্ষেপ প্রেসিপিটেট পড়বে, এইটা বের করার কনসেপ্ট হচ্ছে শুরুতে তুমি দ্রাব্যতা বের করবা। দ্রাব্যতা একটা ঘনমাত্রা আমরা জানি। তো এই দ্রাব্যতার কনসেপ্ট ব্যবহার করে তুমি দ্রবীভূত দ্রবের পরিমাণ বের করবা। দ্রবীভূত দ্রব, অর্থাৎ আমরা জানি দ্রাব্যতা মানেই সম্পৃক্ত অবস্থায় কতটুকু দ্রবীভূত আছে, তাই না? আচ্ছা, তো আমরা প্রত্যেকে জানি ঘনমাত্রা S সমান 1000 W ডিভাইডেড বাই mv। 1000 W ডিভাইডেড বাই mv তোমরা ছোটবেলায় পড়ে আসছো। সুতরাং দ্রবীভূত দ্রবের পরিমাণ W সমান SMV ডিভাইডেড বাই 1000। তো এই সূত্র দিয়ে আমরা দ্রবীভূত দ্রব কতটুকু আছে, যেটা দ্রবীভূত অবস্থায় আছে, আমরা দ্রবকে ছোট হাতের m দ্বারা প্রকাশ করছিলাম, মনে করে দেখো। দ্রবীভূত দ্রব যতটুকু আছে সেটা আমরা বের করে ফেলবো SMV ডিভাইডেড বাই 1000 এই সূত্র দিয়ে। কথা বুঝছো কিনা বলো? তো শুরুতে আমরা কি বের করব? যতটুকু দ্রবীভূত আছে সেটা বের করব, তাই না? এরপরের কাজ কি? এরপরের কাজ খুবই সহজ। প্রদত্ত দ্রব থেকে দেখো, আমি কিন্তু শুরুতে তোমাদেরকে কনসেপ্টটা খুব সুন্দর করে বুঝাই দিলাম, তারপরে ম্যাথ সলভ করব। প্রদত্ত দ্রব থেকে দ্রবীভূত দ্রব বাদ দিব। দ্রবীভূত দ্রব কি করব? বাদ দিব। ইহাই অধঃক্ষিপ্ত হবে। লিখে ফেলো। ইহাই অধঃক্ষিপ্ত দ্রব। ইহাই অধঃক্ষিপ্ত দ্রব। অর্থাৎ খেয়াল করো, তুমি ধরো 10 গ্রাম দিছো, 2 গ্রাম অধঃক্ষিপ্ত হয়েছে, আর বাকি 8 গ্রাম কি হবে? অধঃক্ষিপ্ত হয়ে যাবে। ঠিক আছে? ধরো যে তোমার প্রদত্ত দ্রব হচ্ছে 10 গ্রাম, আর দ্রবীভূত হতে পারে 2 গ্রাম, তাহলে বাকি 8 গ্রাম কি হবে? অধঃক্ষিপ্ত হবে। মানে as simple as this। ঠিক আছে? শুরুতে যা দেওয়া ছিল আর যতটুকু দ্রবীভূত হইল, এই দুইটাকে আমরা বাদ দিব, বাদ দিয়ে শেষ। আচ্ছা, যে বোঝো না আমি আরেকবার বলে দিচ্ছি ভাইয়া। ও এম কেন? কারণ আমরা ওই বলছিলাম যে যতটুকু দ্রব দ্রবীভূত হয় এটাকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করছিলাম। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? ছোট হাতের এম দ্বারা। মনে করে দেখো, আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করছিলাম। ঠিক আছে? তাহলে আমরা ম্যাথটা সলভ করে ফেলি। তো প্রথম কাজ হচ্ছে এই সিলভার কার্বনেটের দ্রাব্যতা খুঁজে বের করা। হ্যাঁ, প্রদত্ত দেওয়া আছে। এই যে দেখো ভাইয়া, প্রদত্ত দেওয়া আছে। এই যে দেওয়া আছে না? দেওয়া আছে তো। 0.1 মোল দেওয়া আছে। এখান থেকে আমরা গ্রাম বের করে ফেলতে পারবো। আর আমরা শুরুতে দ্রাব্যতা বের করব কেএসপি থেকে। এবার লেখো ধরি দ্রাব্যতা। লেখো ভাইয়া ধরি
সিলভার কার্বনেটের দ্রাব্যতা সমান এস। তাহলে দেখো সম্পৃক্ত অবস্থায় কেএসপি দেওয়া আছে, কেএসপি সমান আমরা দেখতেই পাচ্ছি এখানে সিলভার আছে দুইটা, তাই 2s এর স্কোয়ার, আর কার্বনেট আছে একটা। তাহলে এটা হয়ে গেল কত? এটা হয়ে গেল আমাদের 4s কিউব। শর্ত মতে দেখো 4s কিউবের ভ্যালু দেওয়া আছে, তাকাও এখানে তাকাও, কেউ লিখবা না। 8.5 ইন্টু 10 ইনভার্স 17, 8.5 ইন্টু 10 ইনভার্স 17, এত দেওয়া আছে কেএসপি এর ভ্যালু। তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে দ্রাব্যতা খুঁজে বের করা, ঠিক আছে? দ্রাব্যতা খুঁজে বের করা। তো আমরা দ্রাব্যতা বের করে ফেলি। 8.5 কেএসপি থেকে আমরা দ্রাব্যতা বের করতে পারি 10 ইনভার্স 17 ডিভাইডেড বাই 4, তারপরে কিউবিক রুট। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এর দ্রাব্যতা সমান, অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় ঘনমাত্রা সমান 2.769, অথবা এটাকে আমরা 2.77ই বলে দিতে পারি, ইনটু 10 ইনভার্স 6 মোলার। এই যদি হয় আমাদের সম্পৃক্ত অবস্থার ঘনমাত্রা, তাহলে এবার আমরা কি বের করে ফেলতে পারবো? দ্রবীভূত দ্রবের পরিমাণ। এবার লিখো ভাইয়া দ্রবীভূত দ্রব। এম সমান 1000 ডাব্লিউ ডিভাইড বাই এম ভি, 1000 ডাব্লিউ ডিভাইড বাই এম ভি, এস এম ভি বাই 1000, এস এম ভি ডিভাইড বাই 1000, যেখানে ভি ছিল মিলিলিটার এককে। 19-এ তোমরা পড়ছো, ষষ্ঠ অধ্যায়ে 19-এ তোমরা পড়ছো। আচ্ছা, তাইলে এস এর ভ্যালু তো আমরা পেয়ে গেলাম 2.77, 2.77 ইন্টু 10 ইনভার্স 6, তাই না? ইনভার্স 6 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু সিলভার কার্বনেটের আণবিক ভর কত সেটা আমাদের একটু বের করতে হবে। সিলভার কার্বনেটের আণবিক ভর আমরা জানি, সিলভার এর আণবিক ভর খেয়াল করে দেখো ভাইয়া 107, তাই না? সিলভারের আণবিক ভর কত? 107, তার মানে দুইটা হবে 107। তারপরে কার্বনের ভর হচ্ছে 12 আর অক্সিজেনের ভর হচ্ছে 16, 3 16 48, তাহলে মোট কত হয়? সিলভারের ভর 107, 2 ইন্টু 107 প্লাস কার্বনের হচ্ছে 12 প্লাস 3 16 48, 274। ভাইয়া এটা 274। আচ্ছা, তাহলে আমরা আণবিক ভর বসায় দিলাম 274 ইন্টু ভি। দেখো ভাইয়া কতটুকু বলা ছিল ভি? 1 লিটার দ্রবণ, 1 লিটার দ্রবণ। তাহলে আমরা জানি 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার, আর নিচে সূত্রের 1000। তাহলে হাজার হাজার কাটাকাটি যাবে, 1000 আর 1000 কাটাকাটি গেল, আর থাকলো কত? 274 ইন্টু এস এর ক্যালকুলেশনটা একটু বুঝাই দিবেন? এস এর ক্যালকুলেশনটা আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, আগে লিখো। 2.77 ইন্টু 10 ইনভার্স 6 কত আসে? 7.59, তাই না? তার মানে 7.6। সিলভার 107 বা 108, কাছাকাছি 107ই তো ধরে, তাই না? তো এটা আমরা পেয়ে গেলাম, দ্রবীভূত আছে 7.6 ইন্টু 10 ইনভার্স 4 গ্রাম। এই তো আমরা এই গ্রামটুকু পেয়ে গেলাম। এস এর মানতেও ভুল, এটা কি ভুল? ক্যালকুলেটর আচ্ছা কত আসে আমাকে বলো তো? আমি ক্যালকুলেটরে বসে এটা পাইছি, আমি এটা ক্যালকুলেটরে বসিয়ে পাইছি। আচ্ছা, আণবিক ভর এটা তোমাকে মুখস্থ করতে হবে।
মনে রাখাটা আসলে সহজ বিষয় না, এটা তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটাই আসে। হ্যাঁ, হুসাইন 9780 আপনি আরেকবার ক্যালকুলেটর চেপে দেখেন। ঠিক আছে? আমার মাঝে, মাঝে সন্দেহ হয় যারা অনেক সময় আমরা কিন্তু ফ্রি ৩ দিনের ফ্রি লাইভ দিয়ে থাকি। এতে এমন কেউ আসে, এসে না তারা খুব আ ইরিটেটিং কথাবার্তা বলা শুরু করে। ইরিটেটিং কথাবার্তা যাতে আমাদেরকে ইরিটেট করা যায়। আমি জানি না যে তোমরা আবার ওরকম কেউ কিনা? যে আমরা ঢুকবো জাস্ট ভাইয়াকে বিরক্ত করার জন্য। আমরা পড়ার জন্য না। বুঝছো? তো এতটুকু দ্রবীভূত অবস্থায় আছে। কিন্তু আমরা দিছিলাম কতটুকু? দেখো ভাই আমরা কতটুকু এপ্লাই করছিলাম সেটা। আমরা কতটুকু এপ্লাই করছিলাম সেটা একটু দেখে নেই। আচ্ছা, এটা আমি একটু আলাদা করে ফেলি। আমরা কতটুকু এপ্লাই করছিলাম সেটা দেখো। 0.1 মোল। তো এই মোল থেকে আমরা গ্রাম কেমনে বের করি? এই যে দেখো, আমরা দিছিলাম যতটুকু। আমরা জানি মোল সংখ্যা n সমান হচ্ছে W/m। তাইলে W যা দিছিলাম 0.1 ইনটু আমরা আণবিক ভর পাইছি 274। 274 গ্রাম। তার মানে 27.4 গ্রাম এটা ছিল আমাদের প্রদত্ত, যেটা আমরা এড করছিলাম। প্রদত্ত দ্রব্য, তাই না? আর দ্রবীভূত হইছে মাত্র অত। সুতরাং অধক্ষিপ্ত দ্রব্য সমান 27.4 মাইনাস 7.6 tan ইনভার্স 4। 7.6 ইনটু tan ইনভার্স 4। তাহলে দেখো আসলে সবটুকুই অধক্ষিপ্ত হয়ে যায়, অল্প একটু দ্রবীভূত হয়। ঠিক আছে? হ্যাঁ, শেষ ক্লাস, একদম শেষ। একদমই ক্লাস শেষ। তাইলে 27.4 মাইনাস এত, মানে একদম পুরোটাই, অধিকাংশই অধক্ষিপ্ত হয়। এতটুকু অধক্ষিপ্ত হয়। তাইলে এখন আমাকে বলো যে তোমরা এটা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাইলে 16 কলা পূর্ণ হয়েছে বলে আমি ধরে নিব। যে অধক্ষিপ্ত হবে কিনা আমরা এটাও বের করছি। আবার কতটুকু অধক্ষিপ্ত হবে এটাও বের করছি। আরে সেরা! মানে এটা আসলে এভরিথিং শেষ হয়ে গেছে। হ্যাঁ, বুঝা গেল? হ্যাঁ, কেএসপি আর কেআইপি বের করা একদম সেম। কেএসপি, কেআইপি আমরা সেম নিয়মে বের করি। ঠিক আছে? একদম সেম নিয়মে বের করি, কারণ দুইটা আসলে একই জিনিস, ডিফারেন্ট কন্ডিশনে আমরা ব্যবহার করি। আচ্ছা, তো আজকে যাদের একটু প্রবলেম, এখনো যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তারা অবশ্যই কি করবা, রেকর্ডিংটা দেখে ফেলবা, বুঝছো? কারণ যারা অলরেডি বুঝে যাওয়ার তারা বুঝে গেছো। ঠিক আছে? এর বেশি আর আপাতত আ আমার পক্ষ থেকে বলার কিচ্ছু নাই। তোমরা জাস্ট রেকর্ডিংটা দেখবা, দেখে আরেকবার ক্লিয়ার করে ফেলবা। ঠিক আছে? তাহলে ভাইয়া ইনশাআল্লাহ পরের কোনো একটা লেকচারে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।